কত এখন এই মুহূর্তে? এরকম 25-26 বছর বয়স। তো শাহিনুর আজকে আমাদের সঙ্গে আছেন, 24 থেকে 25 বছর বয়স তার, এবং নারায়ণগঞ্জের অতিথি সে। তো শাহিনুরের জীবন গল্পটা আমরা তুলে ধরবো শাহিনুর এখানে। আপনি তার আগে আমাকে একটু বলেন তো, আপনি ঢাকা এফএম শুনছেন নিশ্চয়ই অনেকদিন ধরে? অনেকদিন ধরে শুনছি। আর আমার এই অনুষ্ঠানে আপনি আসতে চাইলেন কেন? মানে আমার জীবনের সাথে দেখা যাইতেছে আমার কিছু এখানে বললে আমি মনটা হালকা হবে আমার, এই জন্য আমি এখানে আরেকটা বিষয় যুক্ত, প্রিয় শ্রোতা, দেখুন উনি কিন্তু ওনার জায়গাটা থেকে শুধু মনটা হালকা করার জন্য এখানে এসছে। ওনার কথা শুনে যদি কিছু মানুষ উপকৃত হয় সেই জন্য উনি এসছে। সুতরাং যারা গেস্ট এখানে থাকেন তাদের আসলে কোনো ইন্টারেস্ট নেই। আর যারা এখানে আসতে চান তাদের জন্য আমি ফোন নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611904-904। আরও একবার বলছি, 09611904-904। তো শাহিনুর বলুন, আমি আপনার কথা শোনার জন্য একেবারে প্রস্তুত, মন খুলে একেবারে। আপনি যেন এখানে যতক্ষণ সময় থাকবেন এটা শেষ হওয়ার পরে যেন মনে হয় যে মনটা হালকা হয়েছে। ছোটবেলা থেকেই শুরু করেন একবারে? ছোটবেলা থেকে। জি, ছোটবেলা থেকে আমরা অনেকটাই গরিব, ঠিক আছে। আমাদের ছোট একটা ঘর ছিল। বাবা কি করতেন? বাবা কৃষিকাজ করতেন। কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন, আমি একা। আচ্ছা। আমার বাবা আবার কাশপুর বালু আছে না, বালু করতো, পাথর নামাইতো, ওইটি করতো। আমাদের ছোট ঘর ছিল, এই ঘরের মধ্যে আমরা দেখা যাইতেছে আমার মার কাপড় দিয়ে বেড়া দিয়ে আমরা থাকতাম। মানে ওই পুরো ঘরে কাপড় দিয়ে বেড়াতে থাকতেন? আচ্ছা, ঠিক আছে। আমি স্কুলে কোনো বন্ধু কিংবা বান্ধবী আমি কারো আমার বাড়িতে আনতে পারতাম না এই ঘরের জন্য, ঠিক আছে। তো অনেক কষ্টেই এভাবে গেল। যাওয়ার পরে 5-এ বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে। তাহলে এটা কি সবসময় এরকমই থাকতো, এই কাপড় দিয়ে বেড়া দেওয়া? হ্যাঁ। তো রাত্রেবেলা বৃষ্টি হলে তারপরে আমরা উপরে চাল ছিল, হ্যাঁ। তো এই যে রাত্রেবেলা হঠাৎ করে বৃষ্টি হলে, বাতাস হলে, হ্যাঁ এরকমই থাকতে হইতো। তো গেল এটা। তারপরে দেখা যেত আমি 5-এ পরীক্ষা দিলাম। 5-এ পরীক্ষা দেওয়ার পরে আমি 6-এ ভর্তি হয়েছি। অনেক আমাদের তখন স্কুল থেকে বই দিত না 6-এ, ঠিক আছে। স্কুল থেকে বই দিত না। বই আমার এক মামা মেম্বার, উনি ফার্স্ট হওয়ার পরে আমার মা বলতেছে, তুই লেগে পড়তি না, যা আমি গিয়ে তোর বই এনে দিম তোর মামাতে। পরে আমার মামাই বই দিল। বই দেওয়ার পরে আমি 6-এ ভর্তি হইলাম। 6-এ ভর্তি হওয়ার পরে যে পড়ার পরে হঠাৎ করে আমার এক দাদা, উনি বলতে আর পড়াইবা কেটে, তাহলে একটা কাজে দিয়ে দাও মেয়েটারে। তো এই পরে রানিংয়ে তারপর 7-এ ওঠার পর এভাবে পরে আল্লাহ আমার মায়ের যাত, আমি থাকি খাওয়া যাওয়া, যেহেতু আমিও চাকরির জায়গা। পরে আমি বাসার কাজে এলাম প্রথম। এটা কল্যাণপুর মিজান টাওয়ার। আমার মামা ডাক্তার আহমদুল করিম মিলন। আচ্ছা, তো ওনার বাসায় কাজ করতেন আপনি? হ্যাঁ, ওনার বাসায় থাকতাম। কোন ক্লাসে থাকা অবস্থায় এটা? 6-এ ভর্তি, 7-এ যখন ভর্তি তখন। আচ্ছা, বাসায় কি কাজের মেয়ে হিসেবে? আচ্ছা। কিন্তু ওরা কাজের মেয়ে হিসেবে দেখতো না আমারে। আপন মামা নাকি? হ্যাঁ, না, স্বাস্থ্য মামা হইলো, মানে আমার অনেকটা করতো। আচ্ছা, ঠিক আছে। তো ওদের বাসায় থাকলাম। থাকার পরে এন থেকে পরে কিছুদিন রইলাম। থাকার পরে আর এনে ভালো লাগলো না। পরে এনে 2-1 বছর ছিলাম। পরে আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গেছি। পরে আমি কই না থাক, বাড়িতে যেতেছে আমার আব্বাই কাজ করে আমাদের চালাইতে পারতেছে না। পরে আবার আমরা কাশপুর চলে আসলাম। ঠিক আছে, কাশপুর ভাড়া চলে আসলাম সবাই ফ্যামিলি। চলে আসার পরে আমি কাজে লাগলাম, আমার মা কাজে লাগলো, আমার বড় ভাই কাজে লাগলো। তখন কাজ ছিল ওই বালু না, আমার আব্বা করতো বালু, কিন্তু আমরা করতাম একটা জবেদার টেক্সটাইল করতাম। আচ্ছা, ঠিক আছে, টেক্সটাইল মিলে লাগতাম। আমার মাও লাগতো এখানে। মানে যে মিলের কথা বলতেছি, এটার মধ্যে প্রচুর গরম। এই গরম তখন এখানে কাজ ছিল। এটা তুলা থেকে সুতা তৈরি হতো। আপনার কাজ কি ছিল ওখানে? আমি এখানে মানে একটা আছে, এটা নিয়ে একটা মানে যেটা থেকে সুতা তৈরি হয় সেটা আমি তৈরি করতাম। আচ্ছা। হ্যাঁ, তখন এখানে কাজ করতেছি। তখন বেতন অল্পই ছিল। আচ্ছা। তখন 2006 কিংবা 7। কতক্ষণ কাজ করতে হতো? 8 ঘন্টা। 8 ঘন্টা করে? হ্যাঁ, সকাল 6টাতে 2টা। এত গরমের মধ্যে? আবার মানে সপ্তাহে শিফটি ঘুরাইতো। সকাল 6টাতে 2টা, আবার 2টাতে রাত্রে 10টা, আবার রাত্রে 10টাতে সকাল 6টা। মানে 3 শিফটি। এক সপ্তাহ পরে পরে শিফটি পাল্টাইতো করতেছি। পরে অন্য দেখা যাইতেছে যে বাড়িতে আমার দাদা আছে, দাদি আছে, আমরা খাওয়ান দিতেছি, তারপরে কয় আমরা করি না কিছু, এই জন্য আমার বাড়িতে অনেক হইতেছে। আর ওই যে আমাদের যে ঘরটা, তখন আমরা কাজ করি, তখন আমার মায়েরা একটু টিনের বেড়া দিয়া তখন করে দিলাম যে
যাক হ্যাঁ গিয়ে আমার মায় থাকুক। তখন আমার মায় গেছে, ঘর ঠিক করে দেওয়ার পরে গেল, থাকার পরে থাকে, আমার দাদারে খাওয়ায়। এই জন্য বাড়িতে যাওয়া হইলো আর কি। তো যাওয়ার পরে আমরা তো এনে কাজ করতেছি, করার পরে এমনিতেই জীবন কাটার পরে এরপরে করলো কি, তারপরে এন থেকে আমিও চলে গেছি। আমার মা যখন চলে গেছে তখন আমার আব্বা চলে গেল আসতে, তারপর আমার বাবা চলে গেল, তারপর আমার বড় ভাইও যাইতেছে। তো আমি আর একা থেকে কি করব, তখন আমিও চলে গেলাম। এর থেকে গিয়ে টেলারি কাজ শিখলাম। আমার মায়ের বললাম যে দেখেন আমার তো টেলারি কাজ শিখাই দেন, আমি টেলারি কাজ শিখি। তখন আমি টেলারি কাজ শিখলাম। টেলারি কাজ শেখার পরে আমি থাকতে একটা মোবাইল নিয়েছিলাম হাতে। এই মোবাইলটা এমনি অনেকজনের সাথেই কথা বলছি, সে মিথ্যা কথা বলার দরকার নেই, ঠিক আছে, আমি অনেকজনের সাথেই কথা বলছি, কিন্তু এত ছিল না। তখন আমি বাড়ি থেকে টেলার কাজ শেখার অবস্থায় আমি তখন মোবাইল চালাই, আমার ফোন দিল একদিন, হঠাৎ করে ফোন দেওয়ার পরে আমার বলতেছে হ্যালো কে, আমি বলছি আমার নাম সত্য, আমি যে নাম সে নামই বলি। আমি বলছি আমার নাম শাহিনুর। কয় শাহিনুর তা আপনি, আমি বলছি আপনি কে, আমি রিপন। হ্যাঁ আচ্ছা রিপন। আমি বললাম দেখেন ভাই আমি আপনার সাথে কথা বলবো না, আপনার ফোনটা কাটিয়ে দেন আর আমার ফোন দিয়েন না। তখন ওই রাখিয়া দেওয়ার পরে ওই আবার আমার চাচির বাড়িতে কাজ করে, মানে ওই তো রাজমিস্ত্রির কাজ করতো, এখানে কাজ করে। তখন আমি ওরা দেখি তেমন দেখি না, কিন্তু আমি জানি না ওই যে সেটা। তখন ওই আবার আমার স্বাস্থ্য বোন আছে, ওরা আমি বলতাম যে এরকম এক ছেলে আমার ফোন দেয়, তখন আর কিছু কই নেই। হঠাৎ একদিন সে আমার অসুস্থ ছিলাম পরে সে আমার ফোন দিছে, ওই যেমন না করলাম, তারপরে আমি অসুস্থ ছিলাম বলে ওই আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি বললাম ভাই আমার মোবাইলে অনুগ্রহ করে আপনি 20টা টাকা বাড়াইবেন, আমার অনেক উপকার হইব। সে এই মুহূর্তে আমার মোবাইলে সত্যি 20টা টাকা বাড়াই দিছে। বাড়াই দেওয়ার পরে থেকে ওর সাথে একটু আমি যাই টুকটাক কথা বলি। পরে একদিন ওই আমি করছি কি, আমি আবার ছোট বাচ্চাদের নিয়ে খেলতে খুব পছন্দ করি। হ্যাঁ তখন আমি অনেকগুলো বাচ্চা নিয়ে খেলতেছি এক উডানে, মানে এটারে বলে এই বসি, সেটা খেলতেছি। খেলার পরে আমার কি ছাদের মধ্যে মানে ছাদ ডালাই দিব, এই জন্য রডে কাটতেছে। তখন আমার বললো কি হ্যালো, আমি বললাম হ্যাঁ বলেন। কয় আপনার পোলাপানের শব্দ শুনে বলতেছে যে এই পোলাপানগুলো কার? আমি কই ভাই এটি আমার আল্লাহর মাল। তখন আমি জানি না ওই যে সেটা। পরে ওই কাজ করে, তারপরে হাতে একবার ব্যথা পাইছিল, সবাই বলছে কি যে ওদের বাড়িতে কাজ করে এই ছেলেটার হাতে ব্যথা পাইছে, অনেকটাই ব্যথা পাইছে, সবাই আফসোস করতেছে। তখন আমি জানি না ওই যে সে। পরে গেছে আরেকদিন আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা আছে, তখন ওই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, আমি আবার জলপুরে আচার খাইতেছি। আমার ওই ফোন মানে আমাদের বাড়ি থেকে আমার বাড়ির উপর দিয়ে একটা রাস্তা আছে, অন যাইতেছে। যাওয়ার পরে ওই আমারে বললো কি অন যাইতেছে, আমি আবার জলপুরে আচার খাইতেছি। আবার আমার যে বোনটার কথা কইলাম, ওই আবার জামদানি কাপড় তৈরি করে, বুঝছেন, ওই জামদানি কাপড় তৈরি করতেছে, আর আমি জলপুরে আচার খাইতে জানলা দিয়ে, আর আমি ওটা দিতেছি, আমিও খাইতেছি। তখন ওই আমার ফোন দিল কি, ফোন দিয়ে ভালো হইতে 4টা খাইতেছে। হ্যাঁ আমি বললাম ভালো 4টে কাটাইব। পরে ওই আমার বোনে বললো কি, ছোট বোন, ওই বললো কি যে মনে ওই ছেলেটাই হইতে পারে, 2টা গেছে কিন্তু এইটাই হইতে পারে, আর হেটারও তো চিনি যে সর্দার, ওনাকে তো চিনি, কিন্তু ওইটাই হইতে পারে। তখন থেকে পরে আমি দেখলাম, দেখার পরে বললো কি দেখ আপা ছেলেটা তো ভালোই দেখতে দেখা যাইতেছে, ও লম্বা অনেকটাই ভালো। আমি বললাম যে তখন আমি কিছু নি নেই, আমি দেখতে থাকি। পরে দেখা হয় ফোন দেয়, আমিও কথা বলি। কথা বলতে বলতে ওই একদিন আমার বলে কি যে ইয়ার পরে আরেকদিন আরেকখানো কাজ করে আমাদের গ্রামে, আমার বলে কি আমার লেগে ভানলে। পরে আমি পান বানিয়ে নিয়ে গেলাম, কিন্তু ওই খায় নাই কে। ঠিক আছে, তখন কি আপনি জানতে পারছেন এই ছেলেটাকে? তখনও জানতে পারেন? না তখনও জানতে পারি নাই। তো পান বানিয়ে কোথায় নিয়ে গেলেন? না জানছি, ওই যে বললো যে আচার খাইতেছি বলা যে বললো, তখন চিনতে পারছি ওই যে। ও আচ্ছা, হ্যাঁ তখন চিনছি। পরে আমার স্বাস্থ্য বাড়ি দিয়ে খবর লাগাইছে, আমার বোনে যে নাম্বারটা দিছে ওরা দিয়ে খবর নেওয়া হয়েছে যে কেন ওই বিয়ে করছে কিনা, কিন্তু ওই বলছে কি যে না ওই বিয়ে করে নাই, ওই আনমেরিড, ভালো আছে, পরিবার। আপনি খোঁজ খবর নিয়েছেন ছেলেটা সম্পর্কে? না আমি আমার স্বাস্থ্য বাড়ি নেওয়া হয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে ছেলেটা?
নাকি মানে খোঁজ না। খবর কার সম্পর্কে নিচ্ছেন? আমার ওই যে ওর সম্পর্কে, রিপনের সম্পর্কে? হ্যাঁ, রিপনের ছেলেটার নাম কি সম্পর্কে। রিপন? না, ওর নাম হলো কাজল। আচ্ছা, তো কাজল, এখন কাজল হ্যাঁ, করেই বলি আমরা। কাজলের সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু ওই বিয়ে করে নাই। আচ্ছা, আপনি খোঁজ খবর নিয়ে জানছেন যে হ্যাঁ। ছেলেটা অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত, বিয়ে করে নাই। আচ্ছা, তো এই বিয়ে করে না, ভালো কথা। তো দেখতো আমরা ভালো কথা বলতেছি। তখনও কি দেখা হয়েছে আপনাদের সঙ্গে সামনাসামনি? ওই যে সেদিন থেকে দেখা হয়েছিল এমনি। আচ্ছা, সেদিন থেকে আপনাদের দেখা কথা সাক্ষাৎ। হয়, আর এমনি তো অনেক সারা প্রতিদিন রাত্রের বেলা কথা হয়। ওকে, তখন সে কথা বলে, সারা রাতই কথা বলে আমার সাথে, আমি অনেক কথা বলি। এই জন্য আমার বাপ মা অনেকটাই বকাবাজি করে, তারপরে আমি ওর সাথে কথা বলি। মানে কথা বলতে বলতে এমন একটা নেশা হয়ে গেছে গা, বলার মতো না, যে ওর প্রতি কথা আমি না বলতে পারলে ভালোই লাগে না? ভালো লাগে না। আর একটা দুর্বলতা হয়ে গেছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাইতেছে যে যেটা খায় যেমন একটা অন্য একটা খারাপ ইয়ে দেখায়, নেশা করলে কিন্তু এটা না করলে কিন্তু কারো কাছে ভালো লাগে না। তেমন প্রেম জিনিসটা আমার মনে হয় এরকমই একটা নেশা, ভালোবাসা জিনিসটা। কিন্তু আমিও তখন অনেকটাই ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ঠিক আছে। তো দুর্বল হয়ে যাওয়ার পরে ওর সাথে নেওয়ার পরে গেল এমনি, এই 2012 জানুয়ারি ফেব্রুয়ারি গেল, মার্চ মাসে 7 তারিখ। এই 2 মাসের মধ্যে 3 মাসে। তো এর মধ্যে করলাম কি, দেখা যাইতেছে যে অনেক ইয়ে হয়ে গেছে। পরে আমি বললাম যে আমি আর ইয়া করবো না, তুমি কি আমার নিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি গিয়ে বাসালে, তাহলে তুমি আইসো। এটা আপনি বললেন? হ্যাঁ, আমি বললাম আচ্ছা, নিজে থেকে। পরে তা আপনি বাসা নেবেন কেন? হ্যাঁ, বললাম না, ওর প্রতি আমার অনেকটাই ইয়ে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, পরে যখন গেলাম, যাওয়ার পরে বাসায়, আপনি তো আপনার ফ্যামিলির সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারতেন, পরিবারের সঙ্গে কথা বলতে না, পারতেন। আমি আলোচনা করি নাই। করেন নাই? কেন করেন নাই? করি নাই কারণ ওরা দেখা যাইতেছে আমি একটা মেয়ে, ঠিক আছে, ওরা চাইতেছে অনেক অনুষ্ঠান করে দিতে, আচ্ছা, ঠিক আছে। আমিও চাইছি যে অনেক বড় অনুষ্ঠান, কিন্তু ওর প্রতি আমার এরকম ইয়ে হইলো কে, এটা আমি নিচেও বলতে পারি না। আচ্ছা, হ্যাঁ, তখন আমি গেলাম ওর হাত ধরে যাওয়ার হাত ধরে তো আগে জাননি, আপনি কি বাসা আমি নিয়েছেন? বাসা নিয়েছি, পরে ওই আসলো, আসার পরে বাসা নিলেন কিভাবে? বাসা- কার কাছে থেকে বাসা নিলেন? বাসা নিলাম আমার এক পরিচিত, হ্যাঁ, বিয়া। তখন ওদের বাসায় গিয়ে উঠলাম, থাকার পরে হুম, তখন আমাদের বিয়ে হয় নাই। আচ্ছা, আমি যখন ওর কাছে গেলাম প্রথম, বাড়ি থেকে টাকা পয়সা নিলেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের বিয়ে হয় না। টাকা পয়সা কোত্থেকে নিলেন? আমার মা যেন রাখতো, হ্যাঁ থেকে আমি চুরি করলেন চুরি করে কিছুটা? নিলাম। আচ্ছা, নিয়ে গিয়ে আপনি কি করলেন? হাড়ি পাতিল কিনলেন হ্যাঁ, কিছুটা? হাড়ি পাতিল কিনলাম, আর ওর বিকেল বেলা আসতো, তো আইসা চাল ডাল এটি কিনা হ্যাঁ, পরে উঠলেন? রান্না করলো। হ্যাঁ ওই রান্না করলো? হ্যাঁ, ওই রান্না করলো। তখনও বিয়ে শাদী করেননি? না, প্রিয় তখন শ্রোতা, আমরা একটা জায়গায় এসে এই বিরতি নিতে চাই। গল্পের যদি ছোট্ট একটা সারাংশ টানি, সেটা হচ্ছে অত্যন্ত গরিব পরিবারের মেয়ে হচ্ছে শাহিনুর, এবং এই শাহিনুরের কে আগে থেকে ফলো করতো রিপন। আসলে রিপন না, সে ছিল কাজল। তো ফ্যাক্টটা হচ্ছে যে সে তার আশেপাশেই থাকতো আর কি, আত্মীয় সম্পর্কে। আত্মীয় ছিল কি, কোন আত্মীয়? হ্যাঁ, এমনি আত্মীয় ছিল, বিয়েই লাগতো, বিয়ে লাগতো। তো এই যে এই আত্মীয়, সে অনেকদিন ধরে সে ফলো করার পরে ফোনে টুকটাক কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার এক পর্যায়ে শাহিনুর মারাত্মক দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হওয়ার পরে শাহিনুর নিজেই প্ল্যান করে তার সাথে সংসার করার। সেজন্য সে বাড়ি থেকে বের হয়ে গিয়ে কোনো একটা জায়গায় ভাড়া নিয়েছে। গল্পটা শুরু হলো মাত্র। গল্পটা এক্সেল করব আমরা কয়েক মিনিটের বিরতির পর। আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। বিয়ে না করেই শাহিনুর এবং কাজল ওই মুহূর্তে একটা বাড়িতে ভাড়া উঠলেন। তারপরে রাত্রিবেলা এখানে ছিলাম। পরে আমার মা তো, আমি একটা মেয়ে, এই জন্য আমার মা পাগল হয়ে গেছে। মানে আমার মা এই কই গেল গা, অনেক পরে আমার মাই করলো কি, সকালবেলা, রাতে তো গেলে সকালবেলা আমার মায়ের রান্না নাই, কোনো কিছু না, ছুটে মানে অনেক খোঁজ খবর নিতেছে, কই গেছে, কি লেনদেন। পরে আমার খালাতো ভাই ছিল, সে এখন মালয়েশিয়া আছে, সাইদু, ওরে করছিল, জানছিল আমি দেন আইছিলাম এই বাসায়।
পরে ওরা ঠিকানা দিল যে হয়তো এনে তা আমরা যাইতারেন খালা। পরে আমার মায় আইসে, আসার পরে ওই এই মুহূর্তে আমার মায় যে বাড়িছে বাড়ি থেকে, ওদের বাড়িতে খবর গেছে যে কি যা ওর মায় বাড়িছে। তো পরে হাগো বাড়ি থেকেও সিএনজি নিছে, ওর কাকা ওর বড় ভাই আর কে সেটা জানি না, কিন্তু ওর কাকারে দিচ্ছে আর বড় ভাই ওরা বাড়িছে যে ওর মায়ের এদিক দিয়ে যাইতেছে। পরে আমার মার পিছন পিছন গেল, যাওয়ার পরে আমার মা তো বাসা চিনল, আমাদের বাসা চিনার পরে আমার মায় আমাদের বাসায় গেল। যাওয়ার পরে আমার মায় অনেক বকাবাজি করলো, বকাবাজি করার পরে আমার নিয়ে আসছে বললো, মানে নিয়ে আসছে বলতে কি অনেক আমার মার লাগে হ্যাঁ আবার গেছে পান আনতে। হ্যাঁ, আমার হাজবেন্ড গেল পান আনতে, পান আনার পরে পরে দেখা যাইতেছে ওরা আবার ফলো করছে ওর বাইরা। আমার মায়ের আর বিশ্রাই পায় নাকি, ওরে ফলো করছে। ফলো করার পরে ওরে পাইছে, ওরা থাবাতে ধরে সিএনজির মধ্যে উঠে লাইছে যে তুই ওঠ। পরে ওই উঠলো, ওঠার পরে কয় তো ওই ভাবতেছে যে ওরা কি আর আমি একা রেখে যাবো। তখন আমার আইলো আমাদের বাসায়। আসার পরে ওর কাকা হ্যাঁ ভাই আসে নাকি, ওর কাকাই আসলো, আইসা বললো দেখেন আপনার মেয়ে আপনার বাড়িতে নেন আর আমি ওরে লয়ে যেতেছি। তখন আসলাম ওদের একসাথে সিএনজি করে। আসার পরে একটু আমাদের বাড়ি আগে নামাই দিল আর ওরা ওদের বাড়িতে চলে গেল। এই যে হাড়ি পাতিল কিনলেন এগুলো না, কোথায়? এই বাসায় রেখে আসলেন? ওকে, এই বাসায় রেখে আসলাম। আসে পড়লাম, আসার পড়ার পরে ভাঙ্গিয়া, মানে আমি 2000 না কয় হাজার টাকা জানি নিয়েছিলাম, এর মধ্যে ভাঙ্গিয়া 800 না কত জানি টাকা ছিল। কাজলা ওই টাকাগুলো দিয়ে দিল। টাকাগুলো দেওয়ার পরে পরে বাড়িতে এসে পড়লাম। বাড়িতে এসে পরে ওই বোধহয় বাড়ি থেকে ওর বাড়িতে হামদুম করতেছে, ঠিক আছে। তখন আমি পরে ইহার পরে আবার আমি জানছি যে ওই বিয়ে করছে। মানে কি, কখন জানলেন, কিভাবে জানলেন? হ্যাঁ, তা আমার দুলাভাই মারা গেছিল, ওই যে সম্পর্কে বললাম ওই আমার বিয়ে লাগে। আমার দুলাভাই মারা গেছিল, ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওর মেয়েটা কোলে, ওই কাজলের মেয়ে কোলে, কাজলের কোলে? হ্যাঁ। আমি বললাম কি, আমার ফোন দিল, আমি তখন ওর সাথে রাগারাগি, তখন আমার ওই যে আইসা বললাম ওরা রাগারাগি ওই, তখন ওই আমার বললো জানো তোমার দুলাভাইটা মারা গেছে। তখন আমার দুলাভাইয়ের 2টা মেয়ে একটা ছেলে ছিল আমার বোনের। তখন গেলাম রাতের বেলায়, ইয়ার পরে সকালবেলা ওই আমার আত্মীয় স্বজন সবাই আসলো। পরে আমার খালাতো বোন আছে লাখি করে না, মরে নিয়ে রাস্তা আমার ফোন দিয়েছে, আসো আমি রাস্তায় আছি। পরে ওর মাইয়া কোলে, আমি জিগাইলাম এটা কে, কইটা আমার ভাইজি। তো ভাইজি আয়ু বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ওর বউ আমারে নাস্তা চা বিস্কুট, আমার বোনেরা আমারে চা বিস্কুট দিল। মানে তেমন একটা স্বামী স্ত্রী যে একটা কথা বলা, মানে যে একটা ইয়া থাকে এরকম একটা ইয়া দেখি নাই যে বুঝতে পারবো ওই বিয়ে করছে, ঠিক আছে। তো পরে দিল, খাওয়ার পর আমরা খাইলাম, খাই আবার বাড়ি এসে বললাম ওদের বাড়ি থেকে। বাড়ি এসে আবার আমাদের বোনের জামাই মারা গেছে, ওদের বাড়িতে গেলাম। তাহলে একটা প্রশ্ন একটু করি আপনাকে, প্রশ্নটা করাটা প্রাসঙ্গিক মনে হচ্ছে এই মুহূর্তে। আপনারা বিয়ে না করেই যে একটা বাসায় থাকলেন, সেই মুহূর্তে কি স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা কি হয়েছিল? তখনও সেটা হয়নি? আচ্ছা, ঠিক আছে। এবং আপনি গল্প যেদিকে এগোচ্ছে আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে যার সঙ্গে আপনার এই প্রেমের সম্পর্ক, সে ভদ্রলোকটি পুরোটা বিবাহিত ছিল, আগে থেকে বিয়ে করেছিল। ওকে, তারপর জানছি যে ওই বিয়ে করছে। এটা কে বললো আপনাকে? তখন থেকে বুঝতে পারছি ইঙ্গিতে, ইঙ্গিতে বুঝতে পারছি। তারপর বুঝতে পারছি যে ওই বিয়ে করছে। হ্যাঁ, ওরা জিজ্ঞাসা করছি যে সত্যি করে বলো তোমার এটা কি লাগে, মেয়ে? পরে ওই বললো কি হ্যাঁ আমার মেয়ে। আর আমি বললাম কি ওটা ওর মানে জিগেলাম, কিন্তু হের বউ অনেকটাই সুন্দর। আমি কালো, কিন্তু ওর বউ অনেকটাই সুন্দর, অনেকটাই উচ্ছালাম্বা, হ্যাঁ অনেকটাই দেখার মতো নিপো। তো ওই যেরকম উচ্ছালাম্বা ওর বউটা যেরকমই। আমি বলছি ভালোই। তখন ওই আমার প্রতি এত দুর্বল, আমি ওর প্রতি কে জানি অনেক দুর্বল বললাম। ও তখন ওইটি বাধা মানতেছে না যে ওর বউ আছে, যে ওর মেয়ে আছে, যে এটা আমি ইয়া করি নাই। তখন তারপরে বিয়ে হইলো আমাদের এমনি ইয়া দেখা, মানে এমনি ওর কি জানি লাগে খালার বাড়ি না কার বাড়ি জানি, ওদের বাড়িতে নিল। হ্যাঁ, একটা ইয়া আছে ফুজুর আছে, এক নামই চিনে, কি নাম জানি, নসুন্দির এদিকে। ওনার কাছে গেলাম, তারপর ওনার কাছে গিয়ে আমরা বিয়ে পড়াইলাম। বিয়ে পড়াই ওদের খালার বাড়িতে উঠলাম। ওটার পরে সেদিন রাত্রে ছিলাম। দাঁড়ান, আপনি জানলেন ছেলেটা বিবাহিত? বিবাহিত। তারপরও আপনি তাকে বিয়ে করলেন? কেন করলেন? বললাম না, আমার এরকম একটা ইয়ে হয়েছে, আমি ওরা ভুলতেও পারি না, ওই আমার ভুলতে পারি না। ওইও কান্নাকাটি করে, আমিও ওরে ইয়া করতে পারিনি। তো আপনি এরপর এক পর্যায়ে মেনে নিলেন যা হয় হবে জীবনে, বিয়ে করব? যা হয় হইবে জীবনে। তো তার প্রথম স্ত্রী জানতো এটা? হ্যাঁ, জানছে। বিয়ের পরে জানছে না বিয়ের আগে? না, বিয়ের পরে বোধহয় জানছে, বিয়ের পরেই জানছে। কিন্তু একটা নিয়ম আছে আমাদের সরকারের, সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে।
তো প্রথম স্ত্রীর অনুমতিটা কি নিয়েছিল উনি বিয়ে করার আগে? না, না চুরি করেই করলো এক অর্থে। আচ্ছা, তো বিয়ে করলেন, হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে কি বললো? না, আমার ফ্যামিলিটা মাইনে নেয় না। আপনার ফ্যামিলি তো প্রথমে তো নিয়ে আসলো আপনাকে আলাদা করে, তারপরে বলেছিল যে ছেলেটার কাছে না যেতে? হ্যাঁ বলেছে, তো আপনি শোনেননি সে না কথা? পরে তো জানলো ওর বিবাহিত না করছে আচ্ছা, যাইতে। তো পরে বিয়েটা করলেন কিভাবে আপনারা? এই যে ইয়াদ গেলাম, এক মানে ইয়াদ মসজিদে থাকতো ইমাম সাহেব, ওনার কাছে গিয়ে আমরা বিয়ে পড়াইলাম। ইমাম সাহেবকে বলেছিলেন পুরো ঘটনা যে উনি বিবাহিত, ওনার একটা বাচ্চা না আছে? না না, ইমাম সাহেবকে গোপন না, করেছেন? না, এটা আচ্ছা। কিছু বলা হয় না। তখন বিয়ে হইলো, হওয়ার পরে ওদের ইয়াতে থাকলাম। পরে আমাদের এরপরে আবার ওই যে বাড়িতে ডেক্সি পাতিলে রেখে গেছে এই বাড়িতে আসলাম। আচ্ছা, আসার পরে এখানে কত টাকা দিনমোহর হলো? 1,10,000 টাকা। 1,10,000 টাকা। কত সালে বিয়ে করলেন? 2012। 2012 সালে। ওকে, বলেন। পরে এই বাসায় আসলাম, আসার পরে এমনি চলতেছি ভালোই। ওই আবার মানে আমার অনেকটাই ইয়া করতো, ঠিক আছে, যে আমার মানে কইতো সারাক্ষণ ঘুমাই থাকো। ওই রান্নার আমি লাড়কি চুলা দিকে রাঁধতে দিত না, স্টোভ এনে দিছিল যে স্টোভে রাঁধবো। তো স্টোভে রাঁধতো। পরে সকালবেলা হয়তো রাজমিস্ত্রির কাজ করতো, রাজমিস্ত্রি সকালবেলা যাইতো আর সন্ধ্যাবেলা আইতো। তো এমন করতে পরে ওদের বা আবার আমি যে বাড়িতে থাকতাম ও তানির আবার 3টা ছেলে, শুধু মেয়ে নাই, ও বাড়িওয়ালা। জি, ওনার 3টা ছেলে। পরে ওই ছেলেটায় মানে একটা ছোট আছে ইমন করে নাম, ওই ছেলেটা মাদের সাথে পড়তো। ওই ছেলেটার বলতো কি হয়তো বিশুদ্ধ ভাই শুক্রবারে বাড়িতে থাকতো, বা বলতো দেখো তোমার বাবিরে দেখে রাখো। তো আমি থাকতাম তখন ওই ছেলেটার সাথে, মানে আপনি সারাদিন একা একাই থাকতেন হ্যাঁ বাসায়? সারাক্ষণ একা একাই থাকতাম। আর বাড়ি উনি ছিল। আর উনি কখন আসতো আপনার হাজবেন্ড? সকালবেলা যাইতো, এরকম 5টা বাজে কাজ ছাড়তো, তো হ্যাঁ। 5:30 বাজতো। সারা রাত আপনার কাছে থাকতো? হ্যাঁ। আর আগের ওয়াইফ আগের বাপের কাছে তখন যাইতো না। যাইতো না? ততদিন কি আগের ওয়াইফ জেনে গেছে যে সে বিয়ে হ্যাঁ করেছে? হ্যাঁ জানছে। কয়টা বাচ্চা ছিল ওনার? একটা মেয়ে। একটা মেয়ে ছিল। মেয়ের বয়স কত ছিল? তখন 2-3 বছর। 2-3 বছরের মতো হবে। ওকে, তারপর? তখন আমি একা থাকতাম। পরে পরে বলে দিচ্ছে দেখো তোমার ভাবি যে কারোর সাথে কোনো কথা না বলে, কোনো ইয়া না করে। তখন গার্ড হিসেবে রেখে হ্যাঁ যেত? গার্ড হিসেবে রাখছে। তখন আবার ওদের বাড়ি থেকেও একটা রাস্তা আছে, মানে আমি যে বাসায় থাকতাম সেই বাসার মধ্যে আবার ভিতর দিয়ে একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে একটা ছেলে যাইতো, মানে ওগুলো তো যাওয়া আসা করতো। ওই আমার হয়তো দেখছে, আমিও দেখছি, হাঁটিয়া যায় কত মানুষই, দেখতেই পারি স্বাভাবিক। তো ওরা আমি দেখছি, দেখার পরে করতো কি একদিন কারেন্ট গেছে বুঝিয়ে পরে আমি বসে রয়েছি, ওর আব্বুরা রাস্তায় গেছে, আমার মেয়ে তো হ্যাঁ কাজল আমার জামাই রাস্তায় গেছিলো। পরে ওই ছেলেটা আমারে টিটকার মারছিল। পরে আমার জামাই আসছে, পরে বললে দিছে যে কাজল ভাই আপনার বউরা না ওই ছেলেটা না ইয়ার কি মারছে, মানে যে ছেলেকে দায়িত্ব রেখে গিয়েছিল ওই ছেলেটা বলে দিল। তারপর ওই ছেলে আবার ওই যে ছেলেটার দায়িত্ব রাখছে এই ছেলেটা আবার ওই ছেলেটার বকা দিছিল। ভাই আমিও বকা দিয়ে দিছি, ঠিক আছে, গেছে এটা। তারপরে আরেকদিন আমি সবসময় লাঞ্চ আইতো, আসলে বলতো যে আমি আইলে তুমি খাইও, এর আগে আমি খাই নাই কে, মানে অপেক্ষা করতাম। তখন খাই। পরে একদিন আইতে দেরি হয়েছে, পরে আমি ঘুমাতে উঠতে আমি কি করলাম, দরজা দেওয়া জানলা খোলা, আমি জানলার কাছে বসে ভাত খাইতেছি। এই সময় করলো কি ছেলেটা দেখলো আমি একা বাসায়, আবার যে ছেলেটা হ্যাঁ ইয়া করে পাশের বাসায়। তখন ওই ছেলে বলতে গেলে ইফটিজিং যেটাকে বলে। হ্যাঁ। পরে তারপরে ওই ছেলেটা দেখলো আমি একা, ওই করলো কি আমি দেখলাম ওদের বাড়িতে গেল, ছেলেটার বাড়িতে গেল। একটু পরে ও দেখলাম কি আমার একটা কাগজ ইডাল দিল। হ্যাঁ, ইডাল দেওয়ার পরে আমি ইডাল দেওয়ার পরে আমি চাই দেখি, আমি খাইতেই বুঝি, তো ইডাল দেওয়ার পরে চাই দেখি এটার নাম্বার, মানে ওই ছেলের নাম্বারটা আমার বলে গেল কি ফোন দিও। আচ্ছা আচ্ছা, ওই ঢিলের মধ্যে আসলে কাগজের নাম্বার ছিল, কাপড়ের নাম্বার ছিল। আমি ওই নাম্বারটা করলাম কি একটা ইয়ার মধ্যে রাখা দিলাম, মানে বালিশের নিচে রাখছি। আমার তো মনে কোনো শয়তানি নাই, এই জন্য আমি বালিশের নিচে রাখছি যে এই মুহূর্তে আমার খাবার শেষ এমনি। আমার স্বামী আসলো, আসার পরে ওই করলো কি, মানে গরমের দিন তো একটা জানলা আছে, এই জানলাটার মধ্যে 2টা জানলা, ঠিক আছে। আপনি নাম্বারটা রাখলেন কেন? নাম্বারটা তো আপনি ঢিল দিয়ে না, ওই আমার ইডাল দিয়া গেছে পরে এই মুহূর্তে ওর আমার মানে ঠিক আছে আমার স্বামী এসে পড়ছে। ওই ঢিলটা যখন দিয়েছে তখনই আপনার হাজবেন্ড চলে আসছে? এমনিতেই ওই মনে হয় বেশি দূর জানে, এমনিতেই ওরা এসে পড়ছে। আসার পরে আমি তখনও দেখিনি এটা নাম্বার, মানে যখন এটার ভিতরে রাখলাম একটা কাগজ দিল, আমার মনে হলো যে নাম্বার কোনো একটা মোবাইল নাম্বার।
আমি করলাম কি একটা বালিশের নিচে রাখলাম, রাখার পরে এমনিতেই আসলো কাজল আসলো, আসার পরে এমনি বালিশটা নিয়ে ওই জানলার মধ্যে ঢেলান দিয়ে শুইবো আর কি। এমনি বালিশটা নিল, বালিশের নিচে রাখতে গেলেন কেন? আপনি তো সরাসরি তাকে দেখালেই পারতেন। না আমি বালিশের নিচে রাখছি পরে এমনি তুই ওই করলো কি। না না, আমি আপনাকে ইন্টারাপ্ট করাচ্ছি এই কারণে যে আমাদের ইন্টেনশনটা বুঝতে হবে। একটা হচ্ছে বালিশের নিচে আপনি রাখছেন মানে বিষয়টা আপনি গোপন করতে চাইছেন। না আমি চাইছি যে আমি তো হাত ধুইতে হইব, আপনি চাইছেন ওখানেই থাকতো ওটা পরে, আপনি চেয়েছেন যে আপনার হাজবেন্ডের এটা চোখে না পড়ে। হ্যাঁ চোখে না পড়ো, তার মানে আপনি এটা গোপন করতে চাইছেন। এই গোপন করতে চাওয়াটা একটা অপরাধ। হ্যাঁ এটাই তো অপরাধ দিকে অপরাধ তো অফ করে এবং সন্দেহ তৈরি হবে এখান থেকে। আপনার উচিত ছিল জিনিসটা। আমি সন্দেহর কারণটাই বলতেছি। বুঝছি, হ্যাঁ। তারপরে আমি করলাম কি বালিশে রাখলাম, ওই বালিশটা করে বালিশটা মানে পিছনে দিয়ে আমরা শুইতে রয়েছিল, এমনি চাই দেখে নাম্বার আমার জিগেল কি এটা কার নাম্বার, আমি কই জানি না। আমি বললাম কি বাড়িওয়ালা ছিলেন আমি সুমন, আমি কই কি না সুমনের অনেকগুলা কাগজ বাইর করছে, আমি কই ওইটা মনে হয় সুমনের ইয়ার থেকে লইছি, মানে ওর কাগজ থেকে সিরিয়াল লইছি। তার মানে আপনি আরো মিথ্যা কথা মানে বলে সেটাকে মিথ্যা কথা গোপন বলতেছে, করতেছিলেন। আমি চাই না যে ওই ছেলের। পরে আমার জিগেল কয় ওই আবার সন্দেহ করে নিল যে ওই ছেলেটা ওই নাম্বার হইতে পারে। পরে ওই করলো কি ওই নাম্বারে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার বললো কি যে কথা বলবি। পরে আমি কই না আমি কথা কইতাম না। পরে কই না কথা কইতে হইব। পরে আমার দুই একটা থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পরে আমি কথা বলতেছি, ওই ছেলেটা তো খুশিতে আত্মহারা। কি চাও আমি ফোন দিছি, ওই বলতেছে আমি জানতাম তুমি আমার ফোন দিবা, অনেক কিছু। তখন ওরা মানে আমার হাজবেন্ড ওই আবার রেকর্ডিং করতেছে কথা, যে আমার সাথে তো ওই কথা বলতেছে, পরে রেকর্ডিং করতেছে। ও পাশ থেকে কি বলতেছিল ছেলেটা? ওই ছেলেটা বলতেছে আমি জানতাম তুমি আমার ফোন দিবা। আচ্ছা, হ্যাঁ আমি জানতাম তুমি আমার ফোন দিবা, এটা আমার বিশ্বাস ছিল, মানে অনেক কিছু। ছেলে তুমি কইরা আমি উত্তর না দিল রাব্বু আমারে থাপ্পড় মারে, উত্তর দে, উত্তর দে, এরকম কথা। হ্যাঁ উত্তর দে, আমার অনেক ইয়া করে। তখন আমি কথা বলি, পরে রেকর্ডিং করার পরে ওর আব্বু আমার তো মারার পরে আমার হাজবেন্ড পরে ওই করলো কি। বিয়ের কয়দিনের মাথায় এই ঘটনা? এই যে বিয়ে জন প্রথম আসলাম ওই বাসায় এক মাসের মধ্যেই আচ্ছা। পরে ওই বললো কি পরে ওই রেকর্ডিংটা ওই ছেলে আবার আমাদের বাড়িওয়ালার বড় বাসুরের ছেলেদের সাথে চলতো। আচ্ছা, ওই ছেলেদের আবার ডাক দেয় সন্ধ্যাবেলা শোনাইছে, দেখেন ওই আমার বউরে ডিস্টার্ব করে, ঠিক আছে। পরে ডিস্টার্ব করে বললো, বলার পরে ওই ছেলেটা আর ফোন দেয়নি ওখান থেকে। আর ছেলেটা এখান থেকে মানে এনটা আসেই নিষেধ, মানে আসে নেই। এর মধ্যে পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে পরে একটা মানে পার্কে বলতে কি পার্কে না, তেমন একটা ঘর মানে বাড়ি, এখানে টুকটাক মানুষ হইতো। তখন আমি গিয়েছিলাম কাপড় পইরা, যাওয়ার পরে মানে আমার হাজবেন্ডের সাথে যাওয়ার পরে বললো কি পরে এমনিতে ওই ছেলেটাই গেছে। হ্যাঁ ওই আমার ছেলের নাম কি ছিল? ছেলের নাম আমার মনে নাই ছেলের নামটা। আপনাকে ডিস্টার্ব করতে। হ্যাঁ পরে এমনিতেই দেখলো কি ওই ছেলেটা গেছে, যাওয়ার পরে ওই আমার এমন পাবে না, চোখ মুখ মটকাইতেছে, ওই ভাবতেছে আমি ওরা ফোন করে নিছি, ঠিক আছে। মানে আপনার হাজবেন্ড চোখ মুখ মটকাচ্ছে। হ্যাঁ পরে আমি বাড়িওয়ালা ছেলে আসলে সুমন, আমি দেখো সুমন আমার দেখছো তোমার ভাই কেমনে আমার ইয়া করতেছে, আমি কি ওর ইয়া করছি। ওই করলো কি মানে আমার হাজবেন্ড করলো কি আমার মানে আমি পিছনে ওই সামনে গিয়ে দাঁড়াইছি যে ওই ছেলেটা না দেখতে, ঠিক আছে। তো এই হইলো একটা সন্দেহ। হ্যাঁ সন্দেহ মানে মারাত্মক সন্দেহ। দ্বিতীয় সন্দেহ হইলো তারপরে এটা গেল, যাওয়ার পরে দ্বিতীয় সন্দেহ একদিন আমার বড় ভাই এ বাসায় থাকতাম, থাকার পরে ওই করলো কি আমার বড় ভাই আমি আর আমার হাজব্যান্ড একসাথে ঘুমাইছি দিনের বেলা, ওই আবার অন্যরকম ভাবে ঘুমাইতে চায়। তখন আমি দিই না, আমি কই না থাক, কি বড় ভাই যেহেতু এই জন্য দিলাম না, যাও আমি বাইরে জায়গা। পরে বাইরে গেছি, এই বাসারই আবার এক ছেলে বাড়িওয়ালা ছেলে ওই মানে চোখ ইয়া করছে, মানে এমনি ইয়া করছে, ওই ভাবতেছে কি আমি খেয়ার লগে ঘুমাই না, এই জন্য এছাড়ার লগে কথা ঘুমো দেখে, ঠিক আছে। বুঝি নাই ঘটনাটা, আমার কাছে জটিল মনে হচ্ছে, একটু সহজ করে বলেন। মানে ঘটনাটাকে আমার মনে হয় যে আপনি নিজেও একটু লজ্জা পাচ্ছেন বিষয়গুলো বলতে। এতটা লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি যদি পরিষ্কার করে না বলেন আমাদের শ্রোতা যারা আছে তারা বুঝতে পারবে না বিষয়টা। হ্যাঁ কি হয়েছে আসলে? কি এক বাড়িওয়ালা আমি আর একটা ভাড়াটিয়া ছিলাম, ওই ভাড়াটিয়া অনেক কিছু বলতো আমার নামে ওর আব্বুর কাছে, ঠিক আছে। ওই ছেলেটা বাড়িওয়ালার ছেলের সাথে। পরে একদিন ওই যে বললাম যে ঘুমাইতে দিনের বেলা শুয়ে রয়েছি, ওর আব্বু চায় হাত পা উপরে দিয়া তারপর শুইতে, মানে আমার হাজবেন্ড। তখন আমার বড় ভাই দিকে আমি দিই নাই, কেমন না থাক বড় ভাই আছে থাকে না শো লাগবো না, আমি যাই। পরে আমি ঘর থেকে বাড়ি গেছি, পরে হাত মানে বাড়ি গেছি, পরে ইয়ার মধ্যে বসি। আবার বাড়িওয়ালার মানে বাড়িওয়ালা বড় ভাইটা কে ওখানে?
আমার বড় ভাই ছিল ওখানে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, পরে বাড়ির উনি আবার এখানে পুকুর আসলে পুকুরের মধ্যে ছাগল পড়তো, তো এটির ধুইতেছে, ধোয়ার পরে আর ওই আমার করলো কি এমনি ইশারা দিছিল, এমনিতে ইশারা দিছে, ওই বোধহয় গোসল করতে না কই যাবে ইশারা দিছিল। আমার হাজবেন্ড দেখছে, দেখার পরে হয়তো আমারে মানে মায়ের কারে কয় ঘরে আই না, অনেক মার কয়, এই জন্যই তুই আমারে শুইতে যাস না, মানে অনেক কিছুই বলছে। আচ্ছা আচ্ছা। মারলো, মারার পরে আমি বাড়িতে পরে আমি বার হয়ে গেলাম গা, আমি অনেক মারধর করলো, মারার পরে আমি বার হইলাম ঘর থেকে, বাড়ানোর পরে এবারে এমনিতে ওর বাড়িতে ওই ফোন দিছে, তোরা আয়, এটা রাখতাম না আমি সাইডে দিম। শুধু সন্দেহ করে এত দূর যাচ্ছিল, এবং হ্যাঁ, আপনার হ্যাঁ। কপালও এমন ছিল যে আসলে আপনি যেটার মধ্যে জড়িত না সেটার জন্য আপনাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় কি আপনি পুরো বিষয়টা আগে থেকে একটু পরিষ্কার করতে পারতেন যে আসলে বিষয়গুলো এতটা ইনসিডেন্টলি হচ্ছে, এবং কখনো কখনো এই সিনেমাটিক বিষয়গুলো জীবনটাকে শেষ করে দিতে পারে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961010024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছে, সংসারের মধ্যে একটা ঝামেলা চলছে, কাউকে সে ডেকেছে যে আসলে সংসার করবে না বা কিছু একটা, আপনার তখন husband। হ্যাঁ ওই মারলো, মারার পর আমি খেত পাতালি, মানে এরকমই, মানে আমাদের দিকে এরি ধান লাগায়, যেটা আমরা বলি ধান লাগায়, তো ওই পাতালি আমি দৌড় দিয়েছিলাম, ওদের বাড়িতে ওই ফোন দিয়া লাইছে যে ওরা মিয়া করবো না, তোরা সবাই আয়। পরে ওদের বাড়ি থেকে আসে নাই, তখন আমি দেখি নাই, কিন্তু আমি যখন খেত পাতালে ছুটলাম, ওই ভাবতেছে ওই জানি কই জায়গায়, এই জন্য ওই আমার লগে লগে ছুটলো। যাওয়ার পরে চকের মাছ দিয়েই ওই আমারে ধরলো, মানে আমি একটা ছিল বেশি দূর না, একটু পানি ছিল অনেকখানি, আমি পানিতে ভিজে ওই পাশে গেলাম, এই জন্য ওই আমার না ধরতে পারে। পরে যাওয়ার পর ওই সাথে সাথে ভিজে গেল আমার সাথে, যাওয়ার পর ওই আমার এই চকের মাইতে ধরলো, ধরার পরে মানে একটা আছে, একটা বেড়ায় খেত মেয়ে দেখতো, যে বেড়ায় স্কিম কয় এই বেড়ায় ছিল, ওই আমি বলি দেখেন ভাই আমার বাচ্চা নয়, আমার কিছু লাগে না। হ্যাঁ, তখন হ্যাঁ ওই বেড়ায় বলতেছে কি যে যে পরে ওই বেড়া যাইতে লইছিল, পরে আমার হাজবেন্ড বলতেছে না দেখেন ওরা আমি স্বামী লাগি। হ্যাঁ, পরে ওই বললো, পরে আর ওই বেড়া যাইলো না, বুঝতে পারলো যে আমরা স্বামী স্ত্রী। পরে বুঝতে পারলো স্বামী স্ত্রী, এই জন্য আমরা পরে আমি করলাম কি ওই আমার নিয়ে রাস্তায় উঠাইলো, উঠানোর পরে বলতেছে থাক ওই বাসায় যাওয়া লাগবো না, হ্যাঁ তো আসতেছে, ওদের বাড়িতে কিন্তু জানে ওদের বিয়ে হয়েছে দেয়, কিন্তু আমরা কাগজটা দিই নাই, কে বিয়ে হয়েছে দে কাবিনে কাগজটা আমরা দিই নাই। হ্যাঁ, পরে করলো কি যে থাক বাসা যাওয়া লাগতো না, তুমি তো তোমার ভাইয়ের লগে তুমি তোমার বাড়িতে চলে যাও, এটা কইছিল। পরে আমি কিছু কই নাই, ওই করলো কি একটা সিএনজি লিয়া মানে 2,500 বলে ওদিকে যাইতেছে গা। পরে আমি ফোন দিলাম এরকম ভাবে, ওই কি জানি কইরালাই, পরে আমি ফোন দিছি এই বাড়িওয়ালা ছেলের নাম্বারে, ওর সময় আইছিলাম, সময় একটু মোবাইলটা দাও না, আমি তোমার বাইরে একটু ফোন দিব। পরে মোবাইলটা দিলাম, কই তুমি কই যাও, আমি যাইতেছি, আমার 2 চোখ যে দিকে যায় আমি বিষ খেয়ে মরে যাবো গা। পরে আমি করলাম পাগলামানি করে না আয়ো বাসায় যেন আয়ো। তখন আমার হাজব্যান্ড বলতেছে চলো বাড়িতে যা। পরে বাড়িতে গেলাম, তারপরে বাড়িতে তো এরকম অত্যাচার আছে আমার উপর, এদিকে মাইনা নিতেছে না, ওর আগের বউ আছে ওদের বাড়িতে মাইনা নেয় না। পরে এরকমই আবার তারপরে বুঝি আরেকখানে রুম লইছি, এটা হইলো গোপালদি কয়, এখানে রুম লইছে হ্যাঁ থেকে আসা, গোপালদি রুম লইছে এটা। হ্যাঁ, এরকম আম কাঁঠালের দিন। রুম লই তো এত প্রচুর গরম ছিল তখন, যখন বাড়িতে গেলাম এখান থেকে ওরে মারলো, পড়লে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমি এখানে আর থাকতে পারলাম না, কইছি দেখো কয় আয়ো তোমার আবার রুম লম। পরে ওর নানির বাড়ি ছিল আমাদের বাড়ির কাছে, ওর নানির বাড়িতে গেলাম, ওর নানিতে বাড়িতে যাওয়ার পরে ওদের বাড়িতে খবর পাইছে আমরা ওদের বাড়িতে আসি। এই জন্য আমরা রাত্রেবেলা ওর নানি বলতেছে দেখ কাজল তুই আর ওই জায়গা তাড়াতাড়ি। পরে ওর নানি একটা বালিশ দিছে আর একটা পাতলা কম্বল দিছে।
এটাই আমাদের সম্বল। এই দুইটা নিয়ে আমরা দুজনে রাতের বেলা চলে গেলাম। আচ্ছা এখানে গেলাম, ওই যে কাজ করতো কন্ট্রাক্টের ওই ছেলেটা আবার আমাদের একটা রুম ভাড়া করে দিল। ওই রুমের মধ্যে থাকলাম। পরে এই রুমের মধ্যে আসলাম, আসার পরে কাজ করতেছে, হয় আমিও থাকতেছি। থাকার পরে একদিন দেখা যাইতেছে ওই মানে হ্যাঁ ওই যে ভোটারের আইডেন্টি কার্ড করবো। হ্যাঁ, পরে আমার মা বলতেছে, আমরা বলতেছে আমার আইডেন্টি কার্ড করবো, জন্ম নিবন্ধন কার্ড নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে যে আপনার মেয়েকে বিয়ে হয়েছে। পরে আমার মা কিছু বলে না, বলে না। পরে ওই যে ছেলেটা নাম্বারটা দিল, ওই বলতেছে বিয়ে হয়েছে, ওর জামাইয়ের নাম কাজল ফকির। নামটা দিয়ে এই দিল। প্রশ্নটা জিজ্ঞেস করেছে কে যে আপনার মেয়ে বিয়ে? ওই যে আইডেন্টি কার্ড করে না, আচ্ছা সে জিজ্ঞেস করেছে। হ্যাঁ সে জিজ্ঞাসা করেছে আচ্ছা। যে ওর কি আইডেন্টি কার্ড করবেন, তো ওকে বিয়েছে, হ্যাঁ বিয়েছে, ওর জামাইয়ের নাম কাজল ফকির। আমার জামাইয়ের নাম দিল, আর আমার নাম শাহিনুর উঠলো। উঠার পরে আমার ছবি তুলতে হইব, আইডেন্টি কার্ডে ছবি তুলতে হইব। তখন পাট লাগায়, পাটের তখন আইসি। পরে ওই আমার বলতেছে জানো বাড়ি থেকে ফোন দিয়েছে, জানি না ওরা কে ফোন দিয়েছে, বলতেছে ফোন দিয়েছে তো তুমি যাও গিয়া ইয়া করো গা, ছবি তুলে আসো গা। পরে আমি গেলাম, ওই ভাড়া দিল, আমার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার মা সেদিন আমাদের ধান আইছে। তখন ধান আইসে পরে আমার মা আমার ঝাড়ু আছে না, বাড়িতে গেছিলাম, পরে আমার মা আমার ঝাড়ু তো বাইরে দিছে। কেন বেরোলো? এই যে আমি হের কাছে বিয়ে করছি। ও আচ্ছা, এটা কি মানে বিয়ে করার পরে প্রথম গেলেন? হ্যাঁ। আচ্ছা, আমার মা আমারে ঝাড়ু তো বাইরে দিছে। আমি ওর কাছে বইছি, আঙ্গাইলের কাছে বই, আবার না আসলাম কে। আচ্ছা হ্যাঁ, এই জন্য আমার ঝাড়ু তো বাইরে দিছে। তো মনে দুঃখ, তখন আমি ছবি তুলতে যাই না, জামু মার সাথে দেখা করে জামু। পরে গেলাম, যাওয়ার পরে ছবি তুললাম। ছবি তোলার পরে আমাদের মোড় আছে, এই মোড়ের থেকে এমনি চাইছি পাটকেট, আমি কত পাঁচ শাক লিয়ে যাই, এখানে গিয়ে যেমন রাঁধতে পারি। আমার ছোট বোন গেছে কত আপা লুয়ে আলা হে কতগুলো তুলে দিয়েছে। তোলার পরে আলা আমি করলাম পাঁচ শাক লিয়ে, আবার কপাল দিয়ে আসলাম। আচ্ছা, মানে আসতে যেখান থেকে মানে যে ভিতর দিয়ে রাস্তাটা এনি ওই আবার কাজ করে, মানে আমরা ভিতরে থাকি, ওই এখানে কাজ করে, রাস্তাটা ভিতরে আমরা থাকি। তখন ওই দেখে নাই, ওই সাদি ছিল, ওর লগের একজন দেখছে যে আমার মুখ একটু গুমরা টাইপের, মানে বুঝছে। পরে ওই এমনিতেই আমি বাসায় গিয়ে যাইতে না যাইতে হয়ে গেছে। কয় তোমার কী হয়েছে গো? আমি কই কী হয়েছে? কয় না তোমার মনটা খারাপ। আল্লাহ আমি কই না কিছু হয় নাই। পরে আল্লাহ কয় পাঁচ শাক, আমি বালেছে তোমার পাঁচ অন্যায় প্রেম করার তোমার দরকার আসলাম কে? তোমার পাঁচ শাক মানে পাঁচ শাক না, কয় এই খাতে গিয়ে তোমার লোক দেখা করতে পারলাম, হইলে অনেক কিছু কথা কয়ে হাসাইলো আর কি। হাসাই থুয়ে গেছে গা। যাওয়ার পরে রাতের বেলা আসলো কাজের সাইডেতে, আসার পরে কয় সত্যি ওরকম তো তোমার কী হয়েছে? বললাম যে আমার মা আমার ঝাড়ু দিয়ে বাইরেছে। পরে কয় থাকতো কিছু ইয়া করো না, এন থাকতেছি। এমনিতে এত গরম, ফ্যান ছিল না আমাদের, এই যে একটা খেতা, একটা কম্বল আর ওই বালিশটা, এটাতে আমরা থাকি। হ্যাঁ, কিংবা দেখা যাইতেছে গরম, আবার রাতের বৃষ্টিও হইতেছে। বৃষ্টি হইলে এই কম্বল অর্ধেক গত গায়ে দেই, আর অর্ধেক বিছাই, আর বালিশ একটাই। আর মানে ইয়া ছিল না, মাত্র নতুন গেছি, কোনো ফ্যানও ছিল না। পরে ফ্যান ছিল না, পরে এমনি কাজ করতেছি, এমনিতে মানে হ্যাঁ কাজ করতে এমনি হঠাৎ করে হার জ্বর আসছে। আচ্ছা, মানে এত জ্বর, 8 দিন লাগাইছে বইয়া ছিল তে, অনেক জ্বর। পরে এই জ্বরের মধ্যেই ছিল। পরে জ্বর সারার পরে 8 দিন আমার কয় কি, আমি দেখো তুমি সিগারেট খাইতো, আমি দেখো তুমি সিগারেটটা খায় না। সত্যি কো? আমি সত্যি সিগারেট খায় না। যাও তোমার সঙ্গে কথা দিলাম সিগারেট খাইতাম না। পরে সিগারেট খাই নাই। পরে একদিন এটা একটা নিশা না, পরে বলতেছে যে সিগারেট খাই। আল্লাহ কই একটু খামই, আমি যাও খাও গা, ঠিক আছে। খারাপ লাগতেছে এতদিন পরে, আল্লাহ যাও। পরে এনে থাকতেছি। পরে আমরা 3টা ভাড়াটিয়া ছিলাম, অনেকটাই মিলছিলাম 3টা ভাড়াটিয়াই। হ্যাঁ, ওনার জামাইরা আমরা মানে অনেকটাই ধরেন একটা গাছ, আম গাছ বাড়ি উন্নয়ন আর বাড়িতো না, আমরাই আমটু অনেক দেখা যেতেছে। মানে আমার হাজবেন্ড আমটু খাইছে, আমি সেই 2 ভাড়াটি করে বাক করে দিব। আচ্ছা, ঠিক আছে। কিংবা ওরা ঢুকাইছে, ওরা আমারে বাক করে দিব, যে নেও তোমরা দুজনে। মানে অনেকটাই ওরা কিছু ইয়ে করলে আমারে দিত, আমি ওদের। অনেকটাই মিলছিলাম। তখন চলতেছি এভাবে। এখানে চলার পরে হঠাৎ করে ওদের করলো কি, হ্যাঁ এক ভাই আইলো, আচ্ছা বলতে সকালবেলায়
ওই কাজে যাইব, বলতেছে দেখ ইয়া করছে, তখন ভাইতে লোক আইছে, পুলিশ লইছে। হ্যাঁ, পুলিশ লইছে। তখনও কিন্তু আমার কাবিনে কাগজ ঠাকুর বাড়িতে দিই নাই আমরা। আচ্ছা পুলিশ লইছে, যা কি করবি অনে। পরে আল্লাহ আমি কইতেছি, আল্লাহ কয় কি করবি অনে, আমার কয় যাও তুমি বাইর যাও গা, আমি এটা ম্যানেজ করি। পরে বললো যে যাও তুমি বাড়িতে যাও গা। আর আল্লাহ এই যে আমাদের বাড়িতে পাঠাই দিলে এটুকুই আমি জানি, আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি বাড়িতে থাকতেছি, ঠিক আছে, অনেকটাই কষ্ট হইতেছে, সে ফোন দেয় না অনেক। তখন আমি টেলারি কাজ আবার 2-3 জনকে শিখাইতাম। তখন এই সময় আবার আমার ছোট ভাই, ওই আবার একটা জাম গাছ ছিল, ওই জাম গাছেতে জ্যৈষ্ঠ মাছ ছিল। ওই জাম গাছেতে পড়ে গেছিল গা, পড়ে গিয়া পাও ভাঙ্গে গেছিল গা। ভাঙ্গে যাওয়ার পরে আমরা পঙ্গুতে ভর্তি করলাম। পঙ্গুতে ভর্তি করার পরে আমি এখানে যাতায়াত করি, সকালবেলা ভাত রান্না করে লই আসি, মানে অনেকটাই। আমার মাই ছিল এনে 2-3 মাস, আমার বাইরে এনে ছিল পঙ্গুতে। তখনও কোনো ওর সাথে যোগাযোগ নাই, 1-1.5 মাসের মতো যোগাযোগ নাই। তো আমার অনেকটাই কষ্ট লাগতো। পরে একদিন একটা মাছ আসছিল, এখানে গেলাম, যাওয়ার পরে অনেক কান্নাকাটি করছি। করার পরে আমি আবার আমার বাইরের কাছে পঙ্গুতে আসলাম। পঙ্গুতে আসার পরে এমনিতে ওই আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কই। আমি পঙ্গুতে আসি, কয় আমি আইতেছি তোমার লারো। আমি তো আসো। পরে আইছে, আমার পরে রাইতে 10টা দিয়ে পঙ্গুতে গেছে। তো পঙ্গুতে আবার ছেলে থাকার নিয়ম নাই, ছেলেরা মহিলা থাকতে পারবো। ইয়ার পরে মহিলা থাকতে পারবো, ওই আমার করলো কি যে যাও তুমি যাও গা। পরে আমি করলাম, পরে আমার কয় আয়ো তো তুমি আর আমি জায়গা, মায় থাকো কেন। পরে মায় কয় যাবি গা, আমি কয় জায়গা তো মায়ে। তখন কিন্তু মানে অনেক রাগাত ভাবে। তারপরে আমার ইচ্ছাকৃতভাবে জন্য আমি ওর কাছে আইসা বললাম। আইসা পড়ছি। পরে আমার খালাতো বাইলার আইসি, আর পরেও আমার খালা বাইতে রাতের বেলা 2-2:30 বাজে উঠছি। ওঠার পরে এরপরে এন থেকে এই আবার আরেকখান হিয়ার পরে ঈদ আইলো। আমি ঠিক বুঝি না, মানে ঘটনা আপনি অনেক ছেড়ে যাচ্ছেন মনে হচ্ছে। কোথা থেকে কোথায় উঠলেন, এরপর ঈদ আসলো, আমি ঠিক বুঝলাম না। কোথা থেকে? হ্যাঁ, মানে ওই আমার ফোন দিলাম তখন পঙ্গুতে। মানে কি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন? হ্যাঁ না, আমার ছোট ভাই আচ্ছা, কাছে থেকে পড়ে গেছিল দেখে ওর, মানে আমার মা থাকতো, আমি খাবার নিয়ে যেতাম আর কি। ঠিক আছে, তো পঙ্গুতে আপনি তারপর? হ্যাঁ, তখন ওই যে বললাম না পুলিশে নিল, ওই বলছে, পরে বলছে আমার পুলিশে নিয়ে জায়গা বেলে। আচ্ছা, ওর বাপ মায়ের ওরা টাকা দিয়ে করে রাখছিল জেলে। হ্যাঁ, পরে ওই আমার বললো যে আমি এখানে আসলাম, তো আমি তোমার আইতেছি। পরে ওই আমার কাছে পঙ্গুতে আসলো। আসার পরে ওই রাত্রেবেলা এখানে পঙ্গুতে পুরুষ থাকা নাই, ঠিক আছে। যে পরে আমার কয়তো চলো আমিও তুমি জায়গা। তখন আমার মা একটু ভাবে যে ওর সাথে মিশতে দিতেছে না ভাবই। তখন আমি বললাম যে না, আমিও ওর ইচ্ছাকৃত আমি কই না, আমিও জায়গা ওর সাথে। পরে রাত্রে 1-2 বাজে, তখন বোধ হয় জাম ছিল। তো তখন আমার খালা গোতায় উঠছিলাম, রাত্রেবেলা ছিলাম। থাকার পরে এখান থেকে রাত্রেবেলা থেকে সকালবেলা ওর বাড়িতে হয়ে গেল, আমার বাড়িতে আমি। পরে গেল, পরে ঈদ আসলো। না, এর মধ্যে থেকে ওদের বাড়ি থেকে চাপ দিতেছে। কিসের চাপ? আমাদের মেম্বার, চাপটা কি? চেয়ারম্যান চাপ হইলো ওই যে কাবিনের কাগজ, আমরা বিয়ে হয় না আমাদের, মানে আমরা বিয়ের কথা জানাইনি। আচ্ছা, কাবিনের কাগজ চাচ্ছে? হ্যাঁ, কাবিনের কাগজ চাচ্ছে। কি জন্য চাচ্ছে? এই যে আমরা সংসার করতেছি। আচ্ছা, হ্যাঁ, এই জন্য সে কাগজ চাচ্ছে। এই জন্য কাগজ চাইছে। হ্যাঁ, তখন ওই আমার কাগজ, আমরা কাগজ দেই নাই। পরে ঈদ আসলো, ঈদ আসার পরে ওই করলো কি ঈদের দিন না, ঈদের আগের দিন ওই আমাদের বাড়িতে আসলো। তো এর মধ্যে ঈদের দিন যায় না ওদের বাড়িতে। ঈদের পরের দিন করলো কি, ওর বউ, ওর মা, ওর বোনেরা সবাই আমাদের বাড়িতে আসলো। আমাদের বাড়িতে আইসা অনেক হরদম লাগাইলো। মানে আপনার হাজবেন্ডের? কাজল? হ্যাঁ, কাজল। এর মধ্যে তো আবার আমাদের মেম্বার ছিল, চেয়ারম্যান আমাদের ধরছিল, কি ব্যাপার তোমাদের বিয়ে হয়েছে কিনা, বিয়ে হইলে তোমরা কাবিনের কাগজ দাও নাকে। হ্যাঁ, তখন আমরা তো ওই যে কাগজ করছি, ওই কইতেছে পরে দিমুনে কাগজ। পরে ঈদ আসলো, ঈদ আসার পরে আমি ঈদের বাড়িতেই, পরে ওই আসলো। আসার পরে ঈদের পরের দিন ওদের বাড়ি থেকে হেরা আসলো। আসার পরে অনেক মারি দৌড়, মানে অনেক ঝগড়াঝাগড়ি। আমি ওর বোনের মাথা মানে ইডাল দিয়েছিলাম, হয়তো রাগের ছোটে মাথার মধ্যে গিয়ে ভালো লাগছে। রাগার পরে গেল এটা, যাওয়ার পরে এরকমই। হ্যাঁ, তারপরে কতদিন এমনি চলতেছে। তখন তো কাবিনে কাগজ দিলামই ওদের বাড়িতে। হ্যাঁ, কাবিনে কাগজ দিছি, চলতে কাবিনে কাগজ হেরা দেখলো, দেখার পর আর কোনো কিছু করে নাই। তা তখনও ওদের বাড়িতে মাইনে নেয় আমারে।
পরে ওই করলো কি যে পরে চলতেছে, পরে আমার তার জীবনে ওরা ভালো লাগতেছে না। যে কারে ভালো লাগছে না আপনার? ওরা মানে আমার হাজবেন্ডকে। কেন ভালো লাগছে না? আমি চাইতেছি যে এক্সট্রা পাবে, মানে আমি চাই না যে ও হেন থাকুক কিংবা মানে আমার ওর কাছে আসুক। আগের স্ত্রীর সঙ্গে থাকুক, এটা আপনি চান না? হ্যাঁ আমি চাইতেছি না, পুরোপুরি চান ওকে? হ্যাঁ আমি পুরোপুরি ভাবে চাই। দেখুন জায়গাগুলো কিন্তু বদলে যাচ্ছে। প্রথম যেটা ছিল যে একেবারে প্রথম দিকে যে ও আরেকটা বিয়ে করেছে সমস্যা নেই, তারপরে আমি ওকে বিয়ে করবো, প্রথম দিকের আগ্রহটা। কিন্তু সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে। এখন যেটা হচ্ছে আপনার মধ্যে তৈরি, সেটা এক ধরনের হিংসা, যে না প্রথম স্ত্রীর সঙ্গে সঙ্গে থাকতে পারবো না, যাত্রুকু থাকবো আমার সঙ্গেই থাকবো। হ্যাঁ আমি বলছি যে কোনো একটা বাচ্চা না, আপনি বলছেন যে কোনো একটা বেছে নাও। হয়তো আসলে আমার নয়তো হেরে। আসলে এই যে ভুলগুলো, এগুলো জীবনে অনেক ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে। আপনারা শুনছেন সিক্রেটস, আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। সিক্রেটসে আজকে কনফেস করছে শাহিনুর। শাহিনুরের ছবি দেওয়া আছে ফেসবুকে, আপনি চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj KEBRIA.rj। এছাড়া আসতে পারেন ঢাকা এফএম এর পেজটিতেও, খুব সহজ অ্যাড্রেস www.facebook.com/iloveঢাকাfm। ফিরছি ঠিক রাত 12টায়। তারা চাচ্ছে, আমি বলছি যে তুমি একটা বাচ্চা নাও, হয়তো হেরে নয়তো আমারে। যদি হেরে বাচ্চা নাও সমস্যা নেই, আর আমারে ডিভোর্স দিয়ে দাও না। রাইট। ওই বলতেছে যে আচ্ছা আমি ওরা সাইডে দিমুনে। ওই আমারে ফোন করে কয় দেখো আমি ওরা সাইডে দিই, ঠিক আছে। ওই আমার রাউটি সুখে দিয়ে ফোন আয়, ওর মায়েরা বলে যে এই ছাড়া হইব না, মুখে ছাড়া। ওর বউ অনেক কিছুই বললো, বলার মানে পর ফোন করে কি বলে এই সময়টাতে যে ছেড়ে দিয়েছে? হ্যাঁ এরকম? ছেড়ে দিচ্ছে। ওই আমার সান্ত্বনা দিতেছে, মানে ফোন আয় আর কি, যে দেখ আমি তালাক দিয়ে লিতে। তাহলে জানি না ওই ছিল নাকি, কিন্তু ফোনা যায় হরুস্তরি আর ভাই মা বোনের। পরে ওই বলতেছে যে দেখ আমি ওরা ছাড়িয়ে দিতেছে। আমি কই আচ্ছা। পরে আমি আর কিছু করি না। পরে তারপরে ওরা আমার সহ্য হইতেছে না, আর কি জানি। আমি চাইতেছি একলা ভাবি যে আমি শুধু করতে। পরে করলাম কি এরকমই, আমার আর ভালো লাগতেছে না ওরা, আমি ওরা ছেড়ে দিব। তখন কি করলাম, আমি ছেড়ে দিব। ওর কাকা ছিল, ওর কাকা বললাম, মানে বলতেছে যে কাকা ওই বলে ছেড়ে দিব। ওদের ফ্যামিলিতে বলছে যে ছেড়ে দিব। ওদের ফ্যামিলিও তো এক পায়ে খারাপ, আমার ফ্যামিলি এক পায়ে খারাপ, যে ছেড়ে দিতে। পরে ওর ফ্যামিলি থেকে ওর কাকারে পাঠাইছে, কাজে বসে গেছি। ওই আমার হাতে পায়ে ধরছে, দেখছে না তুই আমার সারিস না। আমি কই না, আমি তোরা ছেড়ে দিব। হ্যাঁ আচ্ছা ছেড়ে দিব, ভালো কথা। তখন কাজই কই জানি গিয়েছিল, এই জন্য সারা হয় নাই। সেদিন আইসা বললাম বাড়িতে। আবার আরেকদিন গেছি, সেদিনও এরকমই ওই কাঁদতেছে, সারিস না আমার অনেক কিছু। আমার আব্বা গেছিল, সেদিনও কাজী কই যেন গেছিল, সারা হয় না। এই 2বার, এই 3বার। আরেকবার গেছি, আরেকবার আমার আব্বারে নিয়ে যাই, কোনো গার্জিয়ান নিই আমি। দিনের বেলা এটা, আগে তো সন্ধ্যাবেলা দিতাম, দিনের বেলা। পরে ওর কাকা ওই ঠিক আছে, আমার হাজবেন্ড আসলো, ওই অনেক কান্নাকাটি, সারিস না শাইনু তুই আমার। তারপর আমি ওর সারিয়ে দিই। ছেড়ে দিলেন কি কাগজে কলমে? হ্যাঁ কাগজে কলমে গিয়ে কাজে অফিসে গিয়ে সাইন করে চলে আসছেন? হ্যাঁ আমি পড়ে শুনেছিলেন যে ওখানে কি পড়া আছে বা কি অবস্থা? না না আমি কিছু, কয়দিন লাগে ডিভোর্স হতে কিছু জানতেন? আমি এইসব কিছুই আমার জানা দরকার ছিল আচ্ছা না। আচ্ছা, তারপর? আমি ওরা ছাড়িয়ে দিব, ভালো কথা। আমার কাকারে কইছে হয়ে গেছে, ছেড়ে দিব, ঠিক আছে। তখন আমি সাইন দিলাম, অনেক কাজে বলছে যে আমি লিখে রাখবো না, আপনারা যান। ওই খালি সন্দেহ করে, আমি যদি একটু যদি মাথা আশ্রাই আইসা বলতো ঘরের মধ্যে নিয়ে, সত্যি করে কত তুমি আজকে কই গেছো, একটু ভালো জামা কাপড় পরলে বলতো সত্যি করে বলো তো শানু তুমি আজকে কই গেছো। মানে আপনাকে প্রতি মুহূর্তে হ্যাঁ সন্দেহ মুহূর্তে করে? সন্দেহ। এই কারণটা হচ্ছে, ছাড়ার কারণটা হচ্ছে সন্দেহ। এটা তো গেছে, এটা ওরা ছাড়িয়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে করলো কি, ডিভোর্স দিলাম। পরে ওই আমার মোবাইলটা হাতে থেকে নিল গা। মানে আপনার সাথেই ছিল ডিভোর্স দেওয়ার সময়? হ্যাঁ সাথেই ছিল। আমিও কাজে বসে থেকে বাড়ি ও ওইখানে সাইন, ও কি সম্মতি দিয়েছিল? সেটা আমি জানি না। আপনি যে সাইন করলেন, ও সাইন আমি করে? সাইন করে আমি বাড়ি এসে পড়ছি। আর ও এখানে ছিল, হয়তো সাইন দিয়েছে। আচ্ছা। কিন্তু পরে ওর কাকা আমার অনেক রিকোয়েস্ট করলো ওদের গাড়িতে যাইতাম, কিন্তু আমি ওদের গাড়িতে যাই না। কারণ আমি বুঝতেছি ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওর গাড়িতে যাবো না। আমি যত দূরের রাস্তা ছিল আমি হাইটে গেলাম। হাইটে গেছি। হাইটে যাওয়ার পরে পরে বাড়িতে গেলাম। যাওয়ার পরে ভালোই সময় কাটতেছে আমার, ঠিক আছে। তখন আমার বাপ মায়ের কোনো আমার উপর অত্যাচার করে না। হ্যাঁ ভালোই আমি সময় কাটতেছে, হইচই করতেছি, করতেছি। পরে আমার আবার কি হইলো, আমি ভারতী যাইতাম, মানে আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে ভারতী, ঠিক আছে। ওই স্ট্যান্ডে যাইতাম। কি লেগে গেছিলাম যে ছবি তুলতে, আমার বোনেরা মিল্লা ওই স্ট্যান্ডে গেছি। যাওয়ার পরে ছেলেটার নাম বলতাম না, ঠিক আছে। ওই ছেলের সাথে আমার স্টুডিয়ামের দোকান, ওর সাথে আমার মানে সম্পর্ক হইলো, মানে ওরা আমার ভালো লাগছে, আমারও ওরা ভালো লাগছে, ঠিক আছে। তখন ওই পরে বিয়ে করতে হইব। যখন ওর সাথে আমি কথা বলি, ঠিক আছে, কথা মানে কিভাবে কথা হইলো, ওর কম্পিউটার থেকে গান ভরতে লইছিলাম। ওই করলো কি টাকা আমি কম দিছি,
আমার স্বাস্থ্য মনে পড়ে দেয়, আমি কই, না কে এত টাকা দিব, কে টাকা কম দিছি। পরে ওই করলো কি মেমোরিটা রাখিয়া দিছে, এক মেমোরি দিছে, আমারটা দিছে, ওটা রাখিয়া দিছে। বাড়িতে এসে বড় আমার ডাক দে, কি কইসানো, ও দি কিলো আমার মেমোরি কো। আমি কই এলা কি খোঁজ কয় মনে রাখিয়া দিছে, কই এর লিগেই তো কইছে যে আবার ফিরে আইতে হইব। পরে ওর সাথে আমি কথা, পরে আবার আমি গেলাম, এখান থেকে মোবাইল নাম্বার নিলে কথা বলতেছি। হ্যাঁ, তখন কিন্তু আমার স্বামীর আমার ডিভোর্স, অন্য ছেলের সাথে কথা বলতেছি। এর মধ্যে তো আবার ওই কী করলো, ওই যে স্বামী স্ত্রী যা করে ওই এডি করতো। আগে খাইতে গেলে যদি গোসল আইলে কইছে, ফোন করে কইছে যে সকালবেলা বলে গেছে, দেখো আমি আইলে তুমি কইলাম গোসল করো, নাকি গোসল করো না। আমি কইছি আচ্ছা যাও, তুমি আইলে গোসল করো। তারপরে করলো এমনি খাইতে বইলে, এমনি করতে শুইতে গেলে সব কিছু তাই ভিডিও করতো। ভিডিও করার পরে আম্মা ভিডিও করতো। আমি সবকিছু তো বলতে স্পেসিফিকলি একটু জানতে চাচ্ছি, কারণ আপনি যে ভিডিও করার ব্যাপারটা, এটা কি ডিভোর্স হয়ে যাওয়ার পরে না আগে? না, ডিভোর্স হওয়ার আগে। ঘটনাটা আমাকে ওই যে বলেন। একের প্রথম যখন গেলাম। হ্যাঁ, ঘটনাটা আমাকে বলেন, কি ভিডিও করেছে? ভিডিও করেছে স্বামী স্ত্রী যা করে রাত্রের বেলা। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন স্বামী স্ত্রীর খুব অন্তরঙ্গ মুহূর্ত, হ্যাঁ, এটা কি আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ জানতাম। আপনাকে কি বলেছে সে ভিডিও করার আগে? হ্যাঁ, বলছে যে ওই বিদেশ যাইবো, এটি দিব। আচ্ছা, এটা বলে সে ভিডিওটা করেছে। ভিডিও আচ্ছা। করতো, খাইতে গেলে দেখা যাইতেছে আমি হয়তো ভাত বেড়ে দিতেছি, আমি কখনো উন্না লই নাই কিংবা ইয়া করি নাই, ওই অবস্থায়? হ্যাঁ, ওই অবস্থায় ভিডিও মানে করতেছে। খুব গোপন কিছু মুহূর্ত ওগুলো ভিডিও করেছে। গোসল করতে যাইতেছি, দেখা যাইতেছে হয়তো স্বামী স্ত্রী তো এটা কোনো আর গোপন। আচ্ছা, সো ওই সময়টা ভিডিও করেছে। ওই সময়টা ভিডিও করতো। হ্যাঁ, তখন ভিডিও করার পরে এই পয়েন্টগুলো নোট করবেন প্রিয় শ্রোতা। দেখুন, ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ভিডিওর ব্যাপারটা খুবই নর্মাল, কিন্তু এটাই কতটা ভয়ানক হতে পারে সেটা সামনের দিকে এগুলো হয়তো বুঝতে পারবো আমরা। তখন আপনি ডিভোর্স, যখনকার সময়ের কথা আপনি বলছেন, তো এগুলো তো আপনার বিয়ের পরপরই ঘটেছে এই ভিডিও করার ব্যাপারটা? হ্যাঁ, ভিডিও করার ব্যাপারটা। কিন্তু তখন আমি তো মানে ফ্রি হিসাবে মেনেছি, কারণ আমার স্বামী স্ত্রী, এটি আমাদের কোনো। কিন্তু ওর সন্দেহ হয়তো ছিল আছে যে ওই যদি আমার সাইডে আমি এটি বাইক, ওর মনের কথা যেটা হয়তো সেটুকু পরবর্তীতে বুঝতে পারছি। পরে ওই ভিডিও করতো, ভিডিও করার পরে ওই করলো কি যে পরে সাইডে দেওয়ার পরে তখন আমার ভাবিরা বলতো, কি গো তোর এনে তিল আছে এমন জায়গায়, এটা আছে। হঠাৎ করে বলতো? হ্যাঁ, হঠাৎ করে বলতো, তোর এটি কেরাই বাইট করছে, কোন বেটার লোক এটি করছ, তোর ভাই আনছে দেখলাম, হ্যাঁ আনছে দেখতেছি, হ্যাঁ কয় দেখছে। হ্যাঁ, তখন হ্যাঁ আপনার মনে সন্দেহ হয়নি যে জিনিসগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি জানতাম, আমি তখন ওই তো বুঝতে পারছি ওই যে ভিডিওগুলি করছে এটি। হ্যাঁ, হে করে এটা ছেড়েছে। আচ্ছা, ইন্টারনেটে ছেড়েছে। আপনি ইন্টারনেট বুঝেন? আমি ইন্টারনেটে আমি যতটুকু জানি, হয়তো ইন্টারনেট ছাড়ছে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে এমন কোনো মানুষ নেই যে ওর কাছে ছিল না, ছোট হোক বড় হোক। আচ্ছা, সবার কাছে ফোনে ফোনে এটা? হ্যাঁ, ফোনে ফোনে। আমার কাকাতে ধইরা, আমার ছোট ভাই করতে ধইরা, মানে কি বলতাম, বুঝছেন, অনেক। আচ্ছা, গেছে। তারপরও আমার তেমন কেউ কোনো কিছু বলে না, কিন্তু তারপরও না বললো কি, কিছু কিছু ছেলে এসব দেখলে তো বা সবাই ভাবতেছে আমি অন্য বেটাগুলো এটি করছি। ওর ফেস ছিল না না না, আচ্ছা, ওর কিছু ছিল না। আচ্ছা, তারপর? হ্যাঁ, আমারটা ছিল আর ওর অল্প কিছু ছিল, ঠিক আছে। দেখতেছে, পরে কি করবো, আমার তো আর মাথায় ধরতেছে না, এখন আমি কি করবো, এরকম বাণিজ্য এটা নিয়ে টানাটানি। এখন আমার ভাইয়েরাও মুখ দেখাইতে পারতেছে না, কি চাও, আমি অন্য বেটার লোক এটি করছি, ঠিক আছে, আমি এসব করি। হ্যাঁ, মানে সবাই জানতেছে আমি এসব করেই খাই। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এসব করি। অন দেখা যেতে চাই আমার ব্ল্যাকমেল করে, দেখ তুই যদি এমন খারাপ না অমুক খারাপ না আসস, তোর আমি আরো ইয়া করবো, এগুলো ছাড়বো। আচ্ছা, পরে তারপরে কাছ পরে একদিন এরকম ইয়া করে দেখে ওর লগে এক জায়গায় গেছি আমি, ওর ফুফুগো বাড়ি মাধব দিয়ে, এটা ও গেছি। পরে ওই করলো কি, খাইলাম, খাওয়া দাওয়া করার পরে ওই করলো কি, সবসময় যে কোনো জিনিস আনতো, ওই করতো কি আমার যে তুমি আগে খাও, তুমি খাওয়ার পরে আমি খাম, না থাকলে পুরাটা খাই, তাহলে পুরাটা খাই ওটা। তো সেদিন করলো কি, একটা টাইগার আনছে, টাইগার এটুকু নিচে রাখছে, আর সব হয়ে খাইছে। খাওয়ার পরে কয় কি কয়, এক চুমুকে খাই ওটো, এই পানিটা টাইগার খানি এক চুমুকে খাই ওটো। আমিও করলাম কি, এক চুমুকে খাই উঠছি। পরে খাওয়ার পরে আমার মানে কি কইতাম, আমি একটা জীবনে অজ্ঞান হয়ে গেছি, নেশা। মানে এটার মধ্যে ছিল ঘুমের বড়ি 5টা। আচ্ছা, হ্যাঁ, 5টা ঘুমের বড়ি ছিল। ওই যে হেডি তো বাইর করলোই। হ্যাঁ, বাইর করার পরও ওই করলো কি, আমার মানে ঘুমন্ত অবস্থায় ভিডিও করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় মানে ভিডিও করছে। তখন তো আমার কোনো হুঁশ ছিল না, সারা রাত তো। হ্যাঁ, ভিডিও করে তারপরে কি করেছে ভিডিওগুলো? এডিও ছাড়ছে। আচ্ছা,
তো এটি ছাড়ার পরে তখন করলাম কি আমি তো ওর সাথে ইয়া করতে চাই না, তখন ওই আমার ইয়া করে। পরে আমি একদিন হ্যাঁ এর মধ্যে আবার কি হইলো, ওই করলো কি ওই যে ওই ছেলেটার সাথে বললাম যে আমার সম্পর্ক হইলো। হ্যাঁ কোন ছেলেটা? ওই যে স্টেডিয়ামের দোকান আচ্ছা ছাইরা দেওয়ার পরে ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক হইলো। আচ্ছা ঠিক আছে, ওই স্টেডিয়াম দোকান ছিল, ওর সাথে আমি সম্পর্ক করি। তখন আমি দেখা যাচ্ছে ওই আমার ফোন করে কয় কি শানুরা আজকে আসো, গেলে কথা মতো কইতো, কইলে তেমন কোনো ইয়া নাই, আইসা পড়তাম কথা বললা। আচ্ছা ঠিক আছে, পরে ওই জানতে পারলো কি ওর এমন লোক লাগাইছে যে আমি বারুদ্দি কি লিগে যাই। ঠিক আছে, আমাদের কোথায় কোথায়? বারুদ্দি। বারুদিতে কি মানে জায়গাটা মানে কেন যেতেন আপনি ওখানে? ওই যে ওই ছেলেটার সাথে সম্পর্ক ওই ছেলেটার সাথে সম্পর্ক। এটা মানে হচ্ছে ডিভোর্স হওয়ার পরেও আপনার হ্যাঁ, উনি husband। খেয়াল করতো? হ্যাঁ, হ্যাঁ। হাজবেন্ড তো তখন নাই, ডিভোর্স হওয়ার পরেও কাজল আপনাকে চোখে চোখে রাখতো? চোখে চোখে রাখতো, হুম। চোখে চোখে রাখতো। আমি কি কয়বার বাথরুম টয়লেটে যাই, কয়বার কি করি, কই যাই, কার সাথে কথা বলি, কি পড়ি, কি কালার ড্রেস পরি, সব চোখে চোখে রাখতো? হ্যাঁ সব। পরে ওই ছেলেটার সাথে ইয়া করলো, ওই ছেলেটারে পরে ওই করলো কি ওই ছেলেটারে এটি নিয়ে দেখাইছে, এই যে এই ভিডিওগুলো? হ্যাঁ ভিডিওগুলো দেখাইছে। ভিডিওগুলো দেখানোর পরে ওই বলতেছে কি দেখেন ওই মেয়েটা কিন্তু ভালো না, এই মেয়েটা এডি করে। হুম। ঠিক আছে, যে মেয়েটা এডি করে, তখন ওই আমার পরে ওই ছেলেটারে আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ওই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। পরে ওই আমার ফোন দিয়েছে, কয় কি এই ছেলের লোক কথা কইছ? আমি আমি কই জানাস ওই না আমার অনেক খারাপ ব্যবহার করছে। এটা আপনি বলেছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর তখন কিন্তু সারা অবস্থায় কিন্তু ওই আমার বাড়িতে রাত্রে আসতো, আপনার সঙ্গে যোগাযোগ ছিল। তা আপনি সুযোগটা কেন দিতেন? না আমি সুযোগ দেই নাই বলতে কি একদিন আমার বলছে কি রাত্রে বাইরে বাড়ো। আচ্ছা, আমি বাইরে বাড়ি না, আমাদের তো মাটির চুলা, রাতের বেলা চুলা ভেঙে ঠিক গেছে। ও ওকে। বুঝছেন, ওই আমার রাতের বেলা চুলা ভেঙে। আপনি রাতে কি একাই থাকতেন? না, আপনার সঙ্গে কে থাকতো? আমার সঙ্গে আমার ছোট ভাইয়েরা থাকতো। তো আমার ছোট তো ভাইরা কোনো কিছু ভিতরের করতো বাড়ি, না? তো কিছু করতো না ওরা? ওরা তো জানতো না। বলতেন না কেন আপনি? বলি নাই। এগুলাই তো সমস্যা, এগুলাই তো আসলে না, আমি আপনাকে তো চাইছি যে ওর সাথে আমার সারাসারি হয়ে গেছে, আমি চাই না এইসব কোনো বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি এটাই আসলে অনেক সময় অনেক বড় ধরনের প্রবলেম পরে, হয়ে যায়। হ্যাঁ। আমরা আসলে যাই বলি না কেন, আমাদের সামাজিকতার জায়গাটিতে একটা মেয়ের এই বিষয়গুলো খুব সেনসিটিভ, এবং এগুলো আসলে এক্সপ্লোর করাটাও খুব বেটার কিছু না। কিন্তু পরবর্তীতে আসলে যেটা হয়, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সেই মেয়েটির দিকেই চোখটা পড়ে। আমরা ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার এই গল্পটা আমরা আরো শুনবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমি আরজি কিবরিয়া আপনার সাথেই রয়েছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961010024। এই নাম্বারটিতে ফোন দিয়ে জানেন ওই না আমার অনেক অপমান করছে, তাইলে এটার গিয়া ইয়া করবি না, জিগাবি না, কি লিগে কইছে আমার কইতেছে। আর আমি কই কি তুমি তো বাইর করো না, এটি আমার কইছে। তারপর আমি কই আচ্ছা আমি যাম। পরে ওই করলো কি সন্ধ্যাবেলা আমার নিয়ে গেল রিক্সা দিয়া। ঠিক আছে, ওই আমার নিয়ে গেছে, তো গিয়া আমি যাবো গিয়া আমি এটি কইলো কি লিগে আমারে। হ্যাঁ, আমি ইয়া করবো, এই জন্য দোকানে গেছিলাম, ওরা পাই নাই। পরে আইসা পড়তে লইছিলাম, পরে ওই ইয়া করছিল এমনিতে আমার ইয়া দেখা, মানে আমি চিকলাই না ইয়া করবার। আমি কইছি দেখো বাসায় তুমি তোমার বাবা যাও, আমি আমার বাবা যাই। পরে গেলাম, পরে এমনিতে ওদের ইয়া দেখে ওরা করলো কি রিক্সাটা থামাইলো। থামানোর পরে ওরা দুইজন ছিল, ওরা দুজনে এই শিকলের মতো ইয়া আমার অনেকগুলোই ভারী দিছে। হ্যাঁ, ভারী দেওয়ার পরে আমার হাতে দিয়া মানে দায়িক বসেছিল। দায়িক বসার পরে তো বলতেছে থাক। পরে একটা গাড়ি এসে যাও তুমি বাইর যাও, আমি এটা ইয়া করতেছি, ম্যানেজ করতেছি। পরে আবার বাইট ফেরাই দিল। বাইট ফেরাই দেওয়ার পরে সকালবেলা কি চাও, আমি হের লগে দৌড়াত পড়ছি, আবার কাজলের সাথে আমি দৌড়াত পড়ছি। মানে ডিভোর্স দেওয়ার পরেও ওর প্রতি আপনার একটা টান ছিল? মানে ওই যে ওই এটি বাইর করছে, বিয়া করলো, দেখা যাইতেছে আমি আর অন্য কোথাও দেখা যাইতেছে এটি যাই না, কেউ লেগে কেউ ভাইয়ের লেগে কেমন নিব, কারো আত্মীয় স্বজনের লেগে কেমন নিব, কি চাও আমার হেন এটি বাইর করে দিব। আচ্ছা, কারণ আমার অন্য কারো হইতে দিব না।
আমি আর ও কি করতে চাচ্ছিল পারতেছি যে আপনি ওর জীবনে আবার হ্যাঁ, ফিরে আসেন? আবার ফিরে আসি, ওই আমার অনেক কান্নাকাটি করে। আচ্ছা, হ্যাঁ, অনেক কান্নাকাটি করে। তো তারপরে দেখা যাচ্ছে অনেক কি করুম, কিছু করার নাই। ওর আমার ব্ল্যাকমেল করতেছে, ওর কাছে যাইতে হইব আমার। ওই আমারে তখন আমি কথাগুলো কারোর কাছে বলি নাই যে ওই আমার ইয়ে করতেছে। একদিন রাতের বেলা করলো কি, আমি কথা বলতেছি বাইরে, কার সাথে সঠিক মনে নাই, কিন্তু আমি কথা বলতেছি মোবাইলে। ওই করলো কি, হঠাৎ করে আসে আমার মোবাইলটা থাবাদা নিল গা। রাতের বেলা আমি বাইরে কথা বলতেছি, থাবাদা নিল গা। থাবাদা নেওয়ার পরে এমনিতেই করলো কি, আবার আরেকজন ছিল আমার এক স্বাস্থ্য ভাই, মানে হ্যাঁ আমার এক কাকা, ওরা আবার দৌড়ছে। কি চাও, সেদিন রাত্রবেলা সবাই সকালবেলা জানাজানি হইলে কি ওর লগে আমি ধরাত পড়ছি। এন্দা গেল নি হ্যান তো মানে ইজ্জত মারতেছে, এমন তো ইয়া হইতেছে। আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, অনেক কি করবো। আমার বাপ মা আমার গার্জিয়ান তো মাইনে নিব নয়, প্রথম তো সারাই লই। এর মধ্যে আবার একটা কাহিনী আছে, যখন ওরা সাইডে দেওয়ার আগে সাইডে দিমু সিদ্ধান্ত হইতেছে, এমনিতে আমার দেখতে আসছিল বেড়ায় নাকফুল নিয়েছিল, আমার বিয়ে পড়ায় নিয়ে যাবো গা, ঠিক আছে। কিন্তু ওই কীভাবে জানি শুনছে আমার দেখতে আসে, বিয়ে পড়ায় নিয়ে যাবো, ঘরে ডিপোজ দিব আনতা, আর এনতা আমার বিয়ে পড়ায় নিব। ওই আমার এমনভাবে ফার্ম দিয়েছে, দেখো সে আয়ু এক জায়গায় মানে এটি কইতেছে। পরে গিয়েছি, যাওয়ার পরে ওই আমার করলো কি, ওই নিয়ে সিলেট গেল আমার নিয়ে, বুঝছেন। ধরেন আমার কালকে দেখতে আসবে, আজকে সন্ধ্যায় গাড়িতে উঠলো, জি, ঠিক আছে। ওই আমার নিয়ে সিলেট গেল গা। সিলেট গেল গা। পরে সিলেটে রইলাম, ওই মাজার জেরত করলো, এর মধ্যে কি হলো, ওর ওই মাজার উঠছে, ওর জোতা থুয়ে গেছিলো, ওর জোতা নিছিল গা, কি জানি আমি কি গেছি। আমার তো কোনো এমনি নিয়ত ছিল না যে আমি হাঁটতে গেছি, হাঁটতেছি। পরে কি করবো, ওই জোতা নিচে গা, পরে আমারও একজন জোতা কিনে দিছিল। গেল, পরে বাড়িতে আসছে। পরে যেদিন আসবো আমার বিয়ে পড়ায় নিতে, সেদিন তো আর আসি না, সবাই বাড়ছে গেল গা। ছেলে আইছিল ফুল নিয়ে, বাড়ছে গেল গা। রাত্রেবেলা আবার কাজল নিয়ে আমার বাড়িতে আসছিলাম। বাড়িতে আসছিলাম। পরে এরপরে আমার মা তো, আমি মায়ের ফোন করে কইছি, মা আমরা তো গাড়ি তুলতেছি, মানে কটার দিকে জানি গাড়ি তুলছে, রাতের বেলা না খাওয়াই গাড়ি তুলতেছি, একটু রাঁধতে তুই। আমার মা কি করলো, রাঁধতে নাকি আমাদের জন্য, মানে রানবো না, হ্যাঁ লোকে গেলাম কি লেগে, আবার সেটা দিতে কইতেছি, রানবো না। পরে রাতের বেলা 11টা না 11টার দিকে আমরা গাড়ি থেকে নামছি, আমার বাড়িতে এরকম 11টা 12টা বাজে। তখন আমি রান্না বসাই, তখন হ্যাঁ সজাগ ছিল, হ্যাঁ আর আমি সজাগ ছিলাম, রাঁধছি, এই খাইলাম। তখন তো গেল এটা। পরে হেডি বাইর করার পরে এত কিছু হইতেছে, হ্যাঁ কি চাও, হ্যাঁ লগে আমি দৌড়াত পড়ছি, হ্যাঁ জানতেছে সবাই, হ্যাঁ লগে আমি দৌড়াত পড়তেছি। কি পরে আমি কি করবো, আমার তো আর হ্যাঁ বাপ মায়ের মুখ দিতে পারতেছে না, এত কিছু বাইর করলো। হ্যাঁ জানতা যায়, আমি হ্যাঁ আমার ভাবিরা হেমনে অবিরতই কয়, এটি করি নাকি এমনি সেরা কত ইয়া মারে। তো গেছে এটা। যাওয়ার পরে অনেকই মানে হ্যাঁ কান্না কাটি, হ্যাঁ কাছে যাইতে হইব আমার, মানে আমি যাবো না তো আমার গার্জিয়ান মারবো না, মেনে নোক, আমি তোমার ইয়া করবো, আমার বিদেশের বা হইতেছে, আমি বিদেশ যাবো গা, টাকা পয়সা পাঠাবো, তুমি থাকবা। আচ্ছা, বাড়িতে তুমি থাকবা, বা আমি টাকা পয়সা পাঠাবো, ইয়ার পরে আল্লাহ একটা বা হইলে না হয় তোমার অনিমগ আমি। তো আমি একটা সান্ত্বনা পাইতেছি, হোক। হ্যাঁ বাড়িতে পরে হ্যাঁ বাড়িতে জানে না। তখন আবার বিয়ে করলাম দ্বিতীয়বার বিয়ে করলাম। বিয়ে করার না এর আগে, দ্বিতীয়বার বিয়ে করলাম। বিয়ে করার পরে দ্বিতীয়বার ওকে বিয়ে করলেন? হ্যাঁ, দ্বিতীয়বার ওকে বিয়ে করলাম। দ্বিতীয়বার ওকে বিয়ে করার পরে আমি আবার জামদানি কাপড় তৈরি করে আমার ছোট ভাই আর আমি, তখন আমার ছোট ভাই আমার শিখাইতেছে, তখন করছে কি শিখাইতেছে। তো প্রতি বৃহস্পতিবার শুক্রবার ছুটি পাই, শুক্রবার সকালবেলা কাপড় কাটি, তো শুক্রবার আর বৃহস্পতিবার শুক্রবারে 2 দিন টাইম থাকে। তো করলো কি একটা বাসা নিছে। দ্বিতীয়বার যাওয়ার পরে ওই বাসা নিচে কইছে, কইবা না যে তুমি আমার কাছে তো আয়ু দে, একটা বাসা নিচে নেওয়ার পরে কইবা যে এই আত্মীয় স্বজনের কাছে যায়, এর কাছে যায়, এটি কইয়া তুমি আইসা পড়বা। তো সত্যি যাইতাম, গেলে বৃহস্পতিবার থাকতাম, শুক্রবারে সকালবেলা আইসা পড়তাম, বৃহস্পতিবারে কিংবা বিকেলে আসতাম। এই বাসায় তো কত হঠাৎ দেখা যেতেছে অনেক একটা সিদ্ধান্ত, একটা বেবি নাও, বাচ্চা নিলে বাইক মাইনে নিব। আচ্ছা, তো দেখা যেতেছে তো বাচ্চা এর আগে তো চাইছিলামই, একবার হয়েছিল বাচ্চা আমার পেটে আসছিল, তখন হ্যাঁ বাড়িতে শুনছে, হ্যাঁ ছোট বোন বলছে যেটা ফালাই দিতে, পরে হ্যাঁ আমার এই বাচ্চাটা ফালাই দিছিল একের প্রথম যে এখন। আচ্ছা,
পরে দ্বিতীয়বার যখন আমার এই মেয়েটা হ্যাঁ তখন বলতেছে যে বাচ্চা নিলে তো দেখো বাড়িতে মাইনে নিব না আর হেডার ঘর মেয়ে এটার ঘর আমার যদি ছেলে তো আরও তো আগে মাইনে নিব আমার আমি বিদেশ যেতেছে তোমার ধর কোনো টেনশন নাই তখন আচ্ছা ওর কাছে গেলাম ওই রুম লইলো আসা যাওয়া করি পরে দেখা যাচ্ছে আর করতেছি না পরে 2015 সালে জানুয়ারি মাসে বাচ্চা নিলাম বাচ্চা নেওয়ার পরে জানুয়ারি মাসে ওই করলো একটা এই তরমুজ হ্যাঁ ওর আবার বোন বিয়ে ছিল বরিশাল সেই বোনের দেবরে আবার তরমুজের খেতি করছিল তরমুজ বিক্রি করতে ওরা বলছিল পরে 2-3 টাক তরমুজ পাঠাইছিল পাঠানোর পরে ওই করছে কি পাইকারি দিত এমনি ব্যবসা করতো পরে আমার ছোট ভাইরে নিয়ে করলো কি মানে করছিল মানে আমাদের বাড়ি থেকে জানে আমি দ্বিতীয়বার যখন গেছি যখন গর্ভবতী হয়েছি তখন আমার বাড়িতে জানাইছি আমি ওদের বাড়িতে জানি না যখন আমার বাচ্চা পেটাইছে তখন থেকে আমার সাইড ব্যথা ছিল সাইড ব্যথার কারণে আমি দেখা যাচ্ছে এমনি যদি শুইতাম ওই পাশে হইতাম না মানে বসতে পারলে উঠতে পারতাম এরকম একটা আমার ছিল তখন ওই করলো কি যে আচ্ছা পরে তরমুজের ব্যবসা লইলো লওয়ার পরে ওই তরমুজ ফাটাইতো এমনি করতো তখন অনেক করতো দেখো যেটা মন চাইতো সেটা খুললাম খাইও না খাইলে আমার মায়ে যেটাই হোক লোল পরে না দেয় কারো কাছাতে করে না যখন যেটা মন চাইবে সেটাই কইও কিনে দিম ঠিক আছে তখন যখন যেটা কইতাম সেটাই কিনে দিত তখন এর মধ্যে আমার নাকের ফুল দেয় নাই কিন্তু প্রথমে যখন বিয়ে হইতো তখন আমার নাকের ফুল দিত আমার একটা ছিল কি আমি হাতে চুরি পড়তাম না নাকের ফুল দিছিল কিন্তু ওর সাথে রাগারাগি করে হইলে কি আমি নাকের ফুল বিক্রি করে নিতাম আচ্ছা হ্যাঁ তখন আমার 2বার নাকের ফুল দিয়েছিল আমি বিক্রি করে লাইছি পরে দ্বিতীয়বার যখন গেলাম আমি খুঁজেছি তখন কি কও কি তুমি আমার নাকের ফুল দিতে না একটা স্বামী তো থাকে নাকের ফুল পরে বলতেছে আচ্ছা যাও তুমি কাকিরে দিয়া আমাদের গাং আছে নদী আছে নদীর উপর পাঠাও আমি টাইনে দিয়া নাকের ফুলটা ফাটাইতে আসি পরে নাকের ফুল ফাটাইলো তখন নাকের ফুল করার পরে হয় তখনও বাচ্চা হইব তো ওদের বাচ্চা জানে না কইছে দেখ জানাইছে না কিন্তু আমাদের বাড়িতে সবাই জানে আমাদের বাচ্চা হইব কিন্তু আমার বাড়িতে সবাই জানে বলতে আর আমাদের বাড়ির মানুষ জানে না আবার ওদের বাড়ির মানুষ জানে সেটা জানে না কিন্তু ওর স্বপ্ন আশা ছিল আমার যতটুকু বলছে যে আমি বিদেশ যাওয়ার পরে আমি বলবো যে তোমার ঘরে বাচ্চা হইব তখন দিয়ে কোনো মাইনে নিব পরে তো আমি কইছি আচ্ছা আমি হিডাতে রয়েছি বিশ্বাস করছি অনেকটাই বিশ্বাস করছি হ্যাঁ পরে মাইনে নিছি আমি আচ্ছা তাই পরে যখন ও যাইব গা 2 দিন না 3 দিন আগে ওর আমার এক স্বাস্থ্য ভাই ওর বড় ভাইরে ধরছে হ্যাঁ ওর বড় ভাইয়ের নাম জুয়েল কাজলের বড় ভাইয়ের নাম জুয়েলরে ধরছে আমার স্বাস্থ্য ভাই দূরে বলতেছে দোকানে দেখা হয়েছে বলতেছে কি রে মিষ্টি খাওয়াস না কই কিসের মিষ্টি খাওয়ামো কই কে তোর ভাইয়ের বউর ঘর না হইব কোনটার ঘর কই কে সেখানটিটার ঘর মানে আমাদের গ্রামের নাম বলছে যে এই গ্রামে হের ঘর না হইব পরে নাম বলার পরে করলো কি পরে ওর ভাই তো মানে হাটাস খেয়ে রইল এই মানে প্রথম যখন ওর কাছে বিয়ে হইলো তখন কিন্তু এই সম্পর্কটা করে নাকি ওর ভাইয়ের কারণে ওর ভাইও কিন্তু আমাদের মাইনা নেয় নাই ঠিক আছে ওর ভাইকে হেই বউ খাওয়ামো কিন্তু এটা করতো না মাইনা নেয় নাই ঠিক আছে তো ওর ভাই জানছে বড় বাড়িতে গিয়া বেলে একেবারে অজ্ঞান হয়ে গেছে কি করলাম হ্যাঁ বিদেশ পাঠাই দিব 2 দিন না 3 দিন টাইম আছে হ্যাঁ বিদেশ পাঠানো লাগতো না ঠিক আছে তো জানি না ওই কি করছে হাতে পায়ে ধরছে হয়তো মনে হয় আবার পরবর্তীতে শুনছি যে বিদেশ যাওয়ার কারণে ওর যে জায়গাগুলো আছিল ওই হিমে নামে লিখে দিয়ে গেছে কিন্তু আমি সঠিক জানি না কিন্তু এটুকু শুনতেছিও মানে কাজল কাজল ওর বড় মেয়ের নামে মানে কবে গেছে বিদেশ 2015 আপনাকে বিয়ে করার অবস্থায় গেছে হ্যাঁ মেয়ে তো 3 মাসের গর্ভে আপনার আমার আর এখন কত বয়স মেয়ের আমার মেয়ের অক্টোবর মাসের 28 তারিখে 2 বছর গেছে আচ্ছা তো বিদেশ যাওয়ার পর আপনার সঙ্গে যোগাযোগ করেন না তারপরে শুনেন তারপরে এরপরে করলো কি এর আগে তো যখন এই ব্যথার কারণে ওই আমার মাউতাইল অনেক দিন নিছে নিয়ে আগালতা শুরু করাইছে রক্ত পরীক্ষা করাইছে কি লিগা বেবিটা যেন থাকে এই কারণে বুঝছেন হ্যাঁ মোবাইল ছিল মোবাইলটা বেছে লাগছে বুঝছেন না আমি তোমার চিকিৎসা করুন বাচ্চাটা থাকে মাইনা নেই ওদের বাড়িতে তারপরে হ্যাঁ বাড়ি থেকে তো এর ভাই জানার পরে ওর ভাই বিদেশ পাঠাইতো না হ্যাঁ অনেক অত্যাচার কি লেগে হ্যাঁ কামটা করলো কি আমরা জানি না হ্যাঁ আন্দা ওইব এর পরে এর মধ্যে করলো কি হ্যাঁ এই করছে হ্যাঁ ফোন করে আমার কয় তুমি এক জায়গায় আইও আমি একটা ডাক্তার দেখাম
হ্যাঁ ভালো ডাক্তার আছে, দেখি ব্যথাটা সারে কিনা। গেছি, পরে আমি ওই যে প্রথম যে বাচ্চা নষ্ট করছি তখন তো বুঝতে পারছি যে কিভাবে নষ্ট করছে। তখন আমি গাইনি ডাক্তার নিয়ে তখন ওনার কাছে গেলাম, উনি আমার বললো যে এইভাবে শো দেখে, পরে বলতে ওর নিয়ত ছিল যে বাচ্চাটা ফালাই দেওয়ার। কিন্তু আমি ফালাইনি কে, কারণ আমি সব সাইড ভাবছি বলতে কি আমার যখন বাচ্চাটা গর্বাইছে তখন আমার বাপ মারও একটা জীবনে কারণ আমার ভাই বিয়ে করে নাই, সব মানে বাচ্চার মধ্যে আমার ওই বাচ্চা হইব, তাকে অনেক আদরে থাকবো, অনেক ইয়া করবো, আমার এরকম একটা স্বপ্ন ছিল তখন। পরে আমি করলাম কি এখান থেকে হাসপাতাল থেকে আমি ওটা ওরও বাড়ছে নাকি আমি আইসা পড়তেছি, তখন ওই লগ আইসে। আমি কয়েকটা সত্যি কথা কত কি লেগা আমি তো চাইছি ফালাই তুমি কে ফালাইবাকে, ফালাইতাম না, এটা নষ্ট হয়ে গেছে দেখি আমার ব্যথা, এরকম সাইড ব্যথা। তখন আমি আর কিছু কই নেই। পরে আমি আইসা বললাম আমি এদূরে আমি আল্লাহরে কই, আমি আল্লাহ কি কাম করলা তুমি, আমার এটা নষ্ট হয়ে গেল গা। হ্যাঁ কইলো যে মাইনা নিব বাড়িতে। তখন হ্যাঁ আমার বুঝতে জানে কে ফালাইতে গেছে লইয়া। হ্যাঁ গেল এটা। পরে ওই যে ওর বাইয়ে হামদুম বিদেশ পাঠাই মোর বর্মা, কিন্তু ওই বিদেশ যাওয়ার 3 দিন আগে আমার সাথে কোনো কথা হয়তো ডেলি একবার, ওই যদি বাজারে আসতো তাইলে হয়তো ফোন দিত, কেন খাইছো নি, ঠিক মতো খাইও, এটুকুই 5-6 মিনিট কথা বলতো। এর আগে তো আমার সাথে কোনো কথা বলতো না, ঠিক আছে। এরপরে তো বিদেশ গেলে গই, যেদিন বিদেশ যাবে গা এদিন প্লেনে উঠছে, জানি না প্লেনে উঠছে কিনা, কিন্তু এয়ারপোর্ট থেকে বলে আমার ফোন দিচ্ছে, আমার বলতেছে শাইনুর আমি তো যাইতেছি গা, তো হয় দোয়া করে আমার লাগে। প্লেনে ওঠার মুহূর্তে? হ্যাঁ প্লেনে ওঠার মুহূর্তে। তো এর সাথে কিন্তু আমার এর আগে দেখা হয় নাই, কিন্তু এই যে 3-4 দিন আগে তো দেখা হয়েছে, সেই দেখাই। তখন আমার বাচ্চা পেটে তখন প্লেনেট করলো যে দোয়া করো আমার লাগে, আমি যাইতেছি। আচ্ছা তো যাও, ভালো থেকো, ভালো মতো পরে গেছে। যাওয়ার পরে হ্যাঁ মার্চ মাসে 7 এপ্রিল মাসে 7 তারিখে আমার মাইয়া 4 মাসে পাও রাখবো। হ্যাঁ 4 মাসের মাথায় মালয়েশিয়া পাও রাখছে। আচ্ছা হ্যাঁ তখন আমার এপ্রিল মাসে 7 তারিখে আমার মাউতাল যাওয়ার ডেট। আচ্ছা হ্যাঁ আমার যাইতে হইব। আর ওই আমার বললো কি যে দেখো তুমি যে হাসপাতাল যাইবো আমি তোমারে টাকা দিয়ে যাবো, তুমি 2টা মিক্সি বানাইবা, এরপরে হেন যাইবে, এটা খরচ আছে না ডাক্তারে, এই টাকাগুলো আমি দিয়া যাবো না। কিন্তু ওই আমার টাকা দেয় নাই। হ্যাঁ কিন্তু আমি আমার বাড়ির ঘর থেকে নিয়ে আমি হাসপাতাল গেলাম আর একটা মিক্সির কাপড় কিনে আনছি। ওকে। তখন আমার 4 মাসে পড়ছে আমার মেয়ে গর্বে। তখন ওরও 4 মাস ওও মালয়েশিয়া পা রাখছে। এই যে এয়ারপোর্ট দিয়ে কথা কইছে আর 3-4 দিন আমার লগে কোনো যোগাযোগ নেই। আচ্ছা এই যে গেছে, যাওয়ার পরে আর আমার সাথে কোনো যোগাযোগ নাই। এখন পর্যন্ত কোনো যোগাযোগ না নেই? শুনেন, তারপর যোগাযোগ নাই। তখন আমি মিক্সির কাপড় কিনি, হাসপাতাল থেকে বাড়ি মিক্সির কাপড় কিনি, এমনিতে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে কয় কেন ভালো আছে, আমি কই হ্যাঁ ভালোই। আমি কই তুমি কেমন এতদিন ফোন দাও নাই কে? কয় এতদিন তো আমার সেভ করে আনে নাই কে, আজকে আনছে, এটা আমার নাম্বার না অন্যজনের নাম্বার দাম তোমার ফোন দিছি। অনেক কই আছো? আমি কে জানো না আজকে কই থাকার কথা, কই যাওয়ার কথা, গেছো? আমি কই হক কী কইছি? আমি কই ভালোই। কয় আমি কই তো তুমি না কইছিলাম মিক্সির কাপড়ে টাকা দিলা না, থাক আমি কিনতেছি। পরে আমি কিনে বাসায় আসছি, কই যা তো বাসায় যাও, বাসায় গেলে ফোন দিব না। বাসায় গিয়ে আইসি পরে ফোন দিয়েছিল, 2-1 মিনিট কথা কইছে, এই কথা কয়া। কথা কওয়ার পরে আর কথা কয় না। হ্যাঁ তারপরে মেয়ে গর্বে কোনো তেমন যোগাযোগ নাই। ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। মেয়ে দিন ঘনাইতেছে, 4 মাস হয়ে গেল, 5 মাস হইল। এর মধ্যে আমি কি করলাম, তখন আমার সিদ্ধান্ত হইলো আমিও বাচ্চা ফালাই দিম, বেবি রাখবো না। বেবিটা নিবেন না? না। আচ্ছা। কারণ ওই যে আমার খোঁজখবর নিতেছে না, আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ, আমি কার দিকে তাকাইনি। আমিও ফালাই দিম, ঠিক আছে। তখন আমি কি করলাম, আমিও ফালাই দিম। এই জন্য আমাদের তখন বৃষ্টি হতো প্রচুর, আমি বৃষ্টিতে ভিজলে আমাদের এখান থেকে একটা জোল আছে, এখান থেকে অনেক গ্রামের পানি নামে আর কি, ধরতে গেলে অনেক ময়লা পানি নামে, এখান আমার মাছ যাইতো। তা আমি করতাম কি জাল পাততাম। আচ্ছা। এই পেডও রাখি মাইয়া পেডই জাল পাতাম, কিংবা নদীতে যাইতাম, গিয়ে সাঁতার পেড়ে গোসল করতাম, কিংবা নদীতে গিয়ে মাছ ধরতাম। আমার ইচ্ছা ছিল না,
ওকে, রাখা। ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ। ও আচ্ছা, আপনি মানে মেয়েটাকে মেরে ফেলতে হ্যাঁ, চাইতেন, এই হ্যাঁ, কারণে হ্যাঁ, আপনি এই কাজগুলো, ভারী কাজগুলো করতেন। হ্যাঁ, এই কাজগুলো করতাম। আচ্ছা, আমরা হ্যাঁ। এখানে একটা বিরতি নেই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, মাত্র কয়েক মিনিট পরে আমরা শেষ অংশে ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমাদের এখানে একটা মানে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে এখানে একটা মেলা হয়, এক নাম মানে এমনি পেপারও দেয় 12 ঠিক আছে, আরসম বলে এটারে। এই আরসম থেকে আমি করলাম কি চিংড়ি মাছ বিক্রি করে দেয় ভাজিয়া, এই চিংড়ি মাছ আনলাম, আইনা খাইলাম। খাওয়ার পরে এর মধ্যে আবার আমি কি করলাম, একজনের সাথে যোগাযোগ করে আমি আবার ট্যাবলেট আনছিলাম। আচ্ছা, অ্যাবর্শন ট্যাবলেট। হ্যাঁ, ফালাই দিতে। জি, বুঝতে পেরেছি। কিন্তু বাচ্চাটা তো পরে নাই, আমার গিয়া ক্ষতি হয়েছিল। বাচ্চা পরে সামহাও বেবিটা সেভ হয়েছে। হ্যাঁ, পরে মানে সমস্যা দিয়ে দিছে আমার। পরে আবার মাউতাল আসলাম সেদিন রাতের বেলা, মানে একটু রক্ত ভাঙে। পরে মাউতাল আসার পরে বলতেছে শনিয়া রাইতে এখানে মাউতাল বদ্ধ ছিল রাতের বেলা, এখানে এসে আলোচনা করছে, বলছে দেখেন আপনার বেবির তো সমস্যা নাই, আপনার একটা ইয়ে আছে, এটা সমস্যা। ডাক্তারকে বলেছিলেন যে আপনি এরকম ওষুধ নিয়েছিলেন? না, সেটা বলেনি। বলছি এমনিতেই টোষ পেয়েছি, ঠিক আছে, সেটা বলছি। পরে বলতেছি যে আমার পেট ব্যথা শুরু হয়েছিল, এই জন্য বলতে দেখেন আপনার বেবির তো সমস্যা নেই, কিন্তু এটার একটা কি জানি ফুল কি বললো যে এটা সমস্যা হইতে পারে, যখন বেবি হইব তখন দেখা যাচ্ছে এটা ভিতরে থেকে যাবো, বেবিটা ভালো যাইব। হ্যাঁ, তখন মানে মনে একটা ইয়া ছিল। তারপরে করলাম, তারপরে গেল, পরে আসলাম, আসার পরে আমি কিচ্ছু পাচ্ছি না। তখন আমি বৃষ্টিতে হাঁটতাম, বৃষ্টিতে এটা করতাম, রাত্রে সবাই বলতো বাচ্চা তো মানে আমি বাঁচি নেই। আমার এক চাষি ছিল, উনি খালি আমার ঘরে থেকে বলতো এই বৃষ্টির মধ্যে আমি তো হাঁটতাম, তা নিয়ে শুনলাম দেখছি আমি তো তোর লেগে কান্দি না, আমি খালি কান্দি যেটা হইব সেটা তো ঠান্ডা লাগাইব। কারণ আমার ইয়ে হইলো আমার বাপ মাই আমার 1 টাকা দিয়ে ধরাইব না, আমার স্বামীও এই মুহূর্তে আমার ফোন দিতেছে না, কোন টাকা পয়সা দিতেছে না। তা আমি কি করবো, থাকি এটা আল্লাহ এমন চিন্তা না করুক যদি সিজার হয়। আমার বেবিটা হয় নাই তখনও। খাবার দাবার ঠিক মতো পান না? হ্যাঁ, না খাবার পাইতেছি, খাবার পাচ্ছেন? হ্যাঁ, বাপ মার উপরে খাইতেছি। তারপরে তো কত অত্যাচার, কত কিছু, ঠিক আছে। এরপরে আমি করলাম কি যা ফালাই দিব, আমার সিদ্ধান্ত আমি ফালাই দিব। আচ্ছা, হ্যাঁ, আমি নিয়ত করছি যে ফালাই দিব, এই জন্য আমি অনেক কিছু করি বেবিটা ফালাই দেওয়ার জন্য। মানে বয়স কত বেবির তখন? পেটে 7-8 মাস। ওরে বাবা, যাই হোক, তারপর ফালাই দেওয়া। তখন করছে কি অনেক ইয়া করার পরে চাই দিয়ে বেবি কিচ্ছু হয় না। এই যে আমি নদী থেকে সাঁতার কাটার পরে আবার মাছ ধরি, পরে মানে যাবতীয় যা আছে রাত্রিবেলা বলতেছে মুখখানে না যাইতে আমি সেখানে যাই। হ্যাঁ, তারপরে আমার সবখানে আমি যাই, কোনো কিছু আমি বাঁচিনি। হ্যাঁ, যাওয়ার পরে এমন করে আমার ডেট গেছে গা, বাচ্চা হওয়ার অক্টোবর মাসের 7 তারিখে না কয় তারিখে ডেট দিছিল, আমার ডেট গেছিল গা। ডেট গেছে গা। পরে অনেক কী করবো, মানে সিজার করতে তো টাকা লাগবো। কিন্তু হ্যাঁ, যখন 8 মাস বেবি তখন ওর আব্বু ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমি কইতেছি এরকম তুমি কি কো না, তা আলতাশুনো করে জানতেই পারি না ভালো আছে কিংবা কি আছে। পরে আমার 2000 টাকা দিছিল বেবি পেটে থাকা অবস্থায়, আর 1 টাকাও দেয় নাই, 2000 টাকা দিয়েছিল। 2000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম, আলতাশুনো করলাম। আলতাশুনো করার পরে ছেলে হইবে বলছে, ডাক্তার বলছে যে আপনার ছেলে বেবি হইব। তখন তো আমার অনেকটাই খুশি, আমি কি চাও আমার ছেলে হইব, হ্যাঁ মেয়ে আমার ছেলে হইলে আমি ঠিক আছে, তখন ছেলে হইব, তখন আমি ছেলে হইব ইয়াই রয়েছি। পরে ডেট গেছে গা, ডেট দেওয়ার পরে তো ওই আর যোগাযোগ নাই, কি করবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যে আমি কখনো রোজা করি নাই। যখন আমার মেয়েটা পেটে আসলো তখন আমি রোজা রাখছি। হ্যাঁ, রোজা পুরাটা করি না, তারপরও কয়েকটা করছি। হ্যাঁ, একবারে তাহাজ্জুদ নামাজ পড়তাম,
রাত্রিবেলা 12টা 1টা বাজে উঠটা, কারণ এখন দেখা যাচ্ছে আমার স্বামী আন্দার না, আমার বাপ মায় আমার 1 টাকা দিয়ে ধরানোর মতো এরকম ইয়া নাই, আমার আল্লাহ ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, আমি নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, মিয়া করতাম। দেখা যাচ্ছে ডেট গেছে পরে অক্টোবর মাসের 1 তারিখে আমার এরকম প্রচুর বাচ্চা হওয়ার অবস্থায় জীবন আজকে হয়েই যাব, এরকম ব্যথা নাই, প্রচুর পানি ভাঙে। তখন আমার নানি ইয়া করে, ঠিক আছে, ওনার আইনে রাখছিলাম সারা রাত 4 দিন না। পরে আমি ডাক্তারের ফোন দিয়ে, ডাক্তার ছিল ওনার নাম্বার আনছিলাম, ফোন দিয়ে কিও ভাই এরকম কই সমস্যা নেই পানি ভাঙে, আপনি বেশি করে পানি খাইয়ান, স্যালাইন মেলান, তাহলে দেখান। পরে আমার মেয়ে অক্টোবর মাসে 28 তারিখে রাত্রেবেলা হয়েছে। এর 3 দিন আগে আমাদের এখানে একটা ডাক্তার নিয়ে আসে, আমি এখানে গিয়েছি চেক আপ করাইতে। ওরা বলতেছে কি যে আমি একটা ঠিকানাতে, এই ঠিকানায় যান, গেলে আপনার সিজার করা লাগলে সিজারই করবো, যেটি করা লাগে। আমার তখন হইলো, আমার তো টাকা নাই 1 টাকা যে আমি সিজার করবো। এই জন্য আমি করলাম কি, নদী আসছিল, নদী পার হয়ে যাইতে হয়েছিল, আমি করছি কি নদীর সাঁতরাই আমি বাড়িতে আসছি পেটে রাখি। তখন আমার 10 মাস পুরা প্রচুর ইয়া। পেট আমার অনেক বিশাল বড় ছিল মেয়েটা থাকতে। সবাই বলছে 2টা হইব। তখন মেয়েটা গর্বার পরে, মেয়েটা অক্টোবর মাসে 28 তারিখে হইল। হওয়ার পরে এমনিতেই ওরা ফোন দিছিলাম, আমি কি যাও তোমার, তখন আমার 3 দিন পর্যন্ত কোনো হুঁশ ছিল না। মেয়েটারও আমার নিয়ে গোসল করাইতো, পরে আমি ফোন দিছিলাম, আমি মায়ের ফোন দিয়ে দিছি, আমি কইলেন কথা কন। ওরা মা কয় দেখেন আপনার তো মা হইছে এরকম। পরে হয় ভালো বলে কিছু কয় নাই। পরে 15-16 দিন পরে হ্যাঁ আমার 5,000 টাকা দিছে। 5,000 টাকা দিছে। 5,000 টাকা দেওয়ার পরে মেয়ে যা যা লাগে সব কিছুই আমি আনছি। আনার পরে মেয়ের বয়স কত তখন? তখন 15 দিন। ওকে। তখন ওর মানে কাজল হচ্ছে তখন বিদেশে? হ্যাঁ, বিদেশে। তখন ওই আরে আমি বলছি পরে, দেখো মেয়ে ও কাছে লোক, তুমি তো সব কিছু তুই পোলাপান দেখলে ইয়া করো, তো তুমি না কো মেয়ে হইলো ভালো, আর এমনি তো একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, মানে অনেক কিছু দিয়ে আমি আর বুঝাইলাম, ঠিক আছে। পরে ওই আমার ফোন দিল, পরে ফোন দিয়ে কয়ে যা 5,000 টাকা দেয়, এটা ইয়া করে না। পরে 5,000 টাকা দিছিল মাইয়া 15-16 দিন পরে হয়েছে। পরে 5,000 টাকা দিল, দেওয়ার পরে এই যে টাকা দিল আর কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নাই। পরে গেল মেয়ের বছর বয়স এরকম 7 মাস 8 মাস হইতেছে, দিয়ে এমনি তো বাড়তেই আছে, তেমন কোনো ইয়া নাই। তারপরে আমি ইয়া করলাম, এমনি কাপড় আনি গাউসিয়া থেকে কাপড় নিয়ে আমরা বিক্রি করতাম, বাড়িতে টেলারি কাজ করতাম, এর পাশাপাশি কিছু কাপড় বিক্রি করতাম। নিজে নামলেন ফিল্ডে, কিছু ইয়া বিক্রি করতাম, তো এটা দিয়ে চলতাম। চলার পরে দেখা যাইতেছে হ্যাঁ সন্দেহ, হ্যাঁ কানো কে বলে আমি বেড়ালে শুয়ে থাকি, মানে আমি হেন যাইতেছি গা। এখন একদম কি অবস্থা লাস্ট? এখন তারপর শুনেন, তারপর গেছে। তারপর মেয়ে যখন মাস এরকম 1 মাস গেছে, 1 বছর গেছে গা, যার পরে আমি কি করবো, কাজে লাগছি। এটা ফকিরা বলে, হ্যাঁ ফকিরের মধ্যে আমাদের এখানে কাজে লাগছে। লাগার পরে কি করবো, হ্যাঁ এরকমই টুকটাক 2-3 মাস 3 মাস পরে 1,000 2,000 5,000 এরকম দিত। পরে তেমন কথা বলতো না, খালি সন্দেহ, ওর কানেও খবর যাইতো আমি বেড়াগুলো কথা বসে বসে সন্দেহ করতো। হ্যাঁ, আর কানে খবর যাইতো আমি বেড়াগুলো কথা কই, বেড়ারা আমার লগাইয়া প্রতিদিনই থাকে, যে কথা মানে ওই বলে, ঠিক আছে। তো গেছে এটা। পরে আমি একবার গার্মেন্টসে লাগছি, লাগার পরে ওই আমার বললো কি, আমি ফোন দিয়েছি ইচ্ছা করে। পরে আমার এক ভাবি ছিল, আমি কইলেন কথা কন, ভাবিকে দেওয়া মারতে। আমার ভাবির বলে কি আমি গার্মেন্টসের সিগন্যালগুলো কথা কই না, ঠিক আছে, গার্মেন্টসের খাঁকিগুলো কথা কই না, মানে এইসব কথা বলতেছে। পরে আমি আচ্ছা ঠিক আছে, আমি গার্মেন্টসে যাইতাম না, তুমি যদি আমার ঠিক মতো টাকা দাও। হ্যাঁ, পরে ওই আমারে কইছে আচ্ছা যা দিমনি। পরে এরকমই এমনি 2,000 3,000 4,000 এরকম করে দিত। দেওয়ার পরে এরকম করে কাটতেছে, মাইয়ের বয়স হইতেছে। পরে এই যে কিছু এই মাইয়া যখন এরকমই এই মোবাইলটা আমার হাতে, যে মোবাইলটা, এই মোবাইলটা পাঠাইছে হ্যাঁ বাড়িতে, বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে হ্যাঁ মাইয়া বেশি বড় দেখে মোবাইলটা ব্যবহার করে না, এই জন্য আমার মেয়েরে দিছে। হ্যাঁ, যে কাকুলির এটা দাও, আমার মেয়ের নাম কাকুলি, এটার নাম রাখছিল কলি। হ্যাঁ, পরে যে কাকুলির এটা দাও, আমার এটা দিছে। আর আজও পর্যন্ত বলতে পারতো না আমার মেয়ে যে বিদেশের একটা চকলেট কিংবা একটা কিছু, ঠিক আছে,
আচ্ছা গেছে, এটা মোবাইল দিছে, হুম দেওয়ার পরে তখন ভালো সম্পর্ক, মোবাইল দিছে, ঠিক মতো কথা বলতেছে, মেয়েরে দেখতেছে। তখনও এরকমই 3,000 4,000 আমি টাকা দিতে। হ্যাঁ, এই কতদিন আগে এই ডিসেম্বর মাসে টাকা দিয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস। আর টাকা দেয় না, টাকা দেয় না, তেমন যোগাযোগ রাখে না। আচ্ছা যোগাযোগ রাখে না, ভালো কথা। তো টাকা দেয় না, সেদিন ফোন করছে। আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে। হ্যাঁ, ঝগড়ার পরে আমার মাথায় অন্যদায় কাছে ফুল, আমার কপালগুলো। হ্যাঁ, আমার ফোন, আমি ইচ্ছা করে ইয়া ছিল, ওই ঢাপ আছে না, ঢাপের ইয়া দিয়া, জুতা দিয়া আমার কপাল আমি বেরিয়েছি। যে কপালের কারণে তো আজকে বাপের বাড়িতে থাকি, মানুষ নানান কথা বলে, ঠিক আছে, নাহলে মানুষ 2 বিয়ে কোনো অন্যখানে রাখে না। হ্যাঁ, কিন্তু এর ফাঁকে তো আমি আবার কি করছিলাম, হ্যাঁ মোবাইল ফাটানোর আগে আমি ফাস্টফুড করছিলাম সৌদি জামগা। সৌদি যাওয়ার জন্য আমি ফাস্টফুড করছি। তখন এমনিতে ওর সাথে আবার সম্পর্ক ভালো হয়েছে পরে আমি বললাম কি, জানো আমি সৌদি যাওয়ার লাগে ফাস্টফুড করছি। কয় এই মহিলাতে ফাস্টফুড কিনে আনো। পরে মহিলারা যোগাযোগ জিগাইছি, মহিলা কয় 8,000 টাকা। হ্যাঁ, কয় না 6,000 টাকা হইলে কই জীবনে জিগায়, এটি বলছে। পরে ওই মহিলা ফাস্টফুড দেয় না, কয় ফাস্টফুড কিনে আনো, আমি তোমার আবার মালয়েশিয়া নিমুনে, আমি যদি আই ছুটিতে আইলে তোমার নিম, এই সান্ত্বনা দিয়ে এতদিন, ঠিক আছে, রয়েছি। হ্যাঁ করলো। এরপরে এই যে ডিসেম্বর মাসে টাকা পাঠাইছে, এই 2 মাসে, আর আমার টাকা 1 টাকাও দেয় না। সেদিন আমার বলতেছে যে হ্যাঁ গো বাড়িতে অনুষ্ঠান। আমি এর মধ্যে কিন্তু আমি মেয়ের এলে 2-3 বার ওকে বাড়িতে গেছি। হ্যাঁ গো বাড়ি কিন্তু বেশি দূর না, ঠিক আছে। ওরা কিন্তু ওকে বাড়ি থেকে কেউই আমার মেয়ের 2 বছর শেষে 3 বছর পড়ছে, আজও পর্যন্ত কেউ দেখতে আসে নাই। কিন্তু এর মধ্যে আমি বাড়িতে কোনো ঝগড়া হইলে আমি ওদের বাড়িতে গেছি, কিন্তু ওদের মা বোনেরা ওরা আমার অনেক মারধর করে দিত। যতবারই যেতেন যতবারে যেতাম ওর বউ ওর মায়েরা মারধর করে দিত আমারে, ঠিক আছে। ওই বলতো ফোন করে যে মেরে দে, ঠিক আছে। তো বাড়িতে এসে আবার এই পাশে বাড়িতে এসে সব ভুলে যেতেন এগুলো। মারধর করে দিত, ঠিক আছে। আর আমারে তো মারলে আমি করতাম কি, দায়ে পড়ছি, আমার বাড়িতে জানতো না, আমি জানাই নাই। পরে সেদিন হ্যাঁ গেছে বৃহস্পতিবারে, এই 7 তারিখে ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি কেমন মাসের তো, হ্যাঁ এই 7 তারিখে বৃহস্পতিবারে। পরে একদিন আমার মানে এই ফেব্রুয়ারি মাসে 16 এরকমই 15-16 তারিখে একটা ইয়া গেছে, আমার এক স্বাস্থ্যবার বিয়ে গেছে। এখানে দাওয়াত দিচ্ছে আমার বউ বাতের, বিয়ের না, ঠিক আছে। তো বিয়ে চলনা যাইতে না করছে, কইছে শুধু বউ ভাতে খাইতে। তো বিয়ে যাইতে পারতাম না, শুধু দেখা যেতেছে হ্যাঁ বউ ভাতে যাওয়ার দরকার আছে, এই জন্য আমি মেয়ে নিয়ে আমার বড় খালা চলে গেছিলাম। আমার মেয়ে কি কয়, আমি পোলাও ভাত খাবো, আমি হাই হতো। বড় খালা গিয়েছে, আমি খালা আমার পোলাও ভাত দেন আমার ছেলেরে, ঠিক আছে। আমার খালা তখন পোলাও বিরিয়ানি রান্না করে দিছে, খাইছে, ঠিক আছে। তো এই আপুন না ওই করলো কি, যে আঙ্গ বাইতে একটা অনুষ্ঠান আছে, স্বাস্থ্য ভাইয়ের বিয়া, সেরে ফাটাই দিও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাটাই দিব মনে। পরে এর মধ্যে দাও তো ঝগড়া হইলো আমার বাড়িতে, ঝগড়া হয়েছে। পরে আমি করলাম কি, যে আমি ওর মাইয়া ওর বাইট দিয়েছিলাম। বাইট বলতে কি, বাজারও আমাদের বাজার আছে, বাজারে হ্যার বউ আইছে আর হ্যার মা আইছে। আমার হাজব্যান্ডের মা আসছে। আসার পরে ওই করলো কি, আমার মোবাইলটা নিল, আমি মেয়েটারে খাড়াই করাই রাখছি, আমার মোবাইলটা হাতের তেন, মাইয়াডারে লয় না, মোবাইলটা নিয়ে দিয়েছি আমি। মোবাইলটা লইছে, লওয়ার পরে এমনিতে ওই ফোন দিছে, ফোন দেওয়ার পরে কথা কইতেছে। হ্যাঁ, আমি দিয়ে আইসা পড়ছে, আইসা পড়ার পরে আমার তো এত খারাপ লাগছে, কারণ আমি হ্যাঁ ভুলে আসছিলাম আমার মেয়ের কারণে। তারপরে আমি বাড়িতে অজ্ঞান হয়ে গেছি গা। পরে আমার মেয়েটার এমনি, পরে আমার কাকির আমার এই অবস্থায় দেখে ফোন দিছে ওদের বাড়িতে, যে মেয়েটারে ফাটাই দাও। হ্যাঁ, বড় মেয়ে পরে কয় না কাকে ফাটাইতাম না, না ফাটাই দাও। পরে ফাটাই দিল, পরে আমার এক কাকা কইছে, দাও কাজল তুমি আমার দেখি শরীরটারে দাও। শরীরটা দিয়া দো, হে দাও কেমন হয়ে গেছে। পরে ফাটাইছে, মাইয়া থাকে নাই, হেন গিয়া গরম নিয়ে দুয়ার দিয়ে রাখছে, সেটি দুয়ারের নিচ দিয়ে বাড়িয়ে জায়গা গেট দিয়ে রাখছে, গেটের এনটা গেট বাইরে ভেঙে লাই, বাইতে পড়বো। হ্যাঁ, আমার কাছে আসতে চাইবো। তো জন্মের পর থেকে তো আমাদের বাড়ির সবাই দেখতেছে। আমার মেয়ে অনেক কথা বলে, ফোন দিলে বলে আব্বু আমার আমি প্যাম মানে প্যান বলে না তো প্যাম, ইয়ে পরে আব্বু আমি গেঞ্জি পিন্দি, আব্বু আমার আঙ্গুল ফলানো, আব্বু আমার লেগে জিনিস আইনো। সেদিন সকালবেলা আমি ওর সাথে শুয়ে রয়েছি, এমনিতে আমার বলে কি, আম্মু তোমার জিনিস কো? আমি কই আম্মু আমার জিনিস নাই তো। কয় দেখি আরেক কান,
আমি দেখাইছি, কয় কো তোমার আর একটা জিনিস আমি কই নাই, কয় থুইয়া দিছো আমার, কয় আমার মাইয়া আমার তুমি থুইয়া দিছো, আমি কই না মা আমি থুইয়া দিনি, তোমার আব্বুরে বললো যে তোমার জিনিস দিত। ওরা আমার মাইয়া বললো কি যে না, মানে বুঝাইতেছে যে আমার আগে না তোমার আগে দিতে বলুন। পরে ওরা করলো কি এই কয়েকদিন আগে ইয়াবারে বৃহস্পতিবারে ওদের বাড়িতে গেছি, ওই আমার ফোন করে বলে যে 2 মাস পরে ওই বলে কি 1000 টাকা দিব আমার শুধু ওকে, দুধের, আপনি শুধু বলেন। মাইয়ার দুধের টাকা দিব। না, ও দেবে শুধু। হ্যাঁ শুধু মাইয়ার দুধের টাকা দিব, আর 1 টাকা দিব না। আমি একবার ফোন দিয়েছিলাম, বলছে যে আমি আইফোন কিনে লেছি 6000 টাকা দিয়ে, বাংলাদেশের টাকা দিতেতাম না। আচ্ছা, উনি আইফোন কিনেছে, এদিকে আপনার মেয়ের খাওয়ার টাকা নেই। ওকে, হ্যাঁ মেয়ে টাকা দিতে পারতো না। এরপরে এই ফেব্রুয়ারি মাস কিন্তু ছোট মাস 28 তারিখে যায়, তাই না? পরে আমি ফেব্রুয়ারি 28 তারিখের আগেই ফোন দিছি, ওই আমার বললো কি আমি মাসে আসবার আগেই টাকা পাঠাই দিছে, হ্যাঁ বাড়িতে টাকা পাঠাই দিছে মাসে আসবার আগে। তো মাস শেষ হওয়ার আগে টাকা পাঠাই দিছো কে? কয় বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে এর লেগা। হ্যাঁ এর লেগে টাকা পাঠাই দিছে। ওই যে মাইয়া দে বললাম যে আমার স্বাস্থ্যবার বিয়ে গেছে, ইয়া করে নাই, এর লেগে ওই করতেছে, কয় যাও মাইয়া ডারে দিয়া দিও, দাওয়াত খাইবে না। আমি সেই দিনই থাকে না আরও থাকবো, কয় না দিও দেখ। আর পিয়ার পরে হ্যাঁ আমার কয় কি, কয় না আজকে কলির জন্মদিন, হ্যাঁ বড় মেয়ের জন্মদিন, হ্যাঁ বিয়ে না। কয় ইয়ার জন্মদিন কি সেরিয়া ফাটাইবা নাকি বিরিয়ানি কম এনে ফাটাই দিত। তা আমার যেহেতু এখানে যে আমার মেয়ে যে কবে এক জামা কিনছে, সেই জামা আর আমার বড় ভাইয়ের বিয়ে থেকে আমি যে জামা দিছি সেই জামা আজও পর্যন্ত আমার মেয়ের জামা কিনা হয় নাই। তারপরে হ্যাঁ আমার কইতা তো না যে আমার তো বাতি দিলাম, আমার মেয়েরও কইতা তো না যে নিয়ে 1 টাকা। এখন আপনি এরপরে কোনো স্টেপ নিয়েছেন, মানে গ্রামে বা আশেপাশের লোকজনকে বলে বুঝিয়ে কোনো ব্যবস্থা নেওয়া? হ্যাঁ সবাই বলে হয় আসলে তারপরে দেখা যাবে কি হ্যাঁ করে। তারপরে শুনেন আপনার সিদ্ধান্ত কি? হ্যাঁ তারপরে ওই করলো কি, ইয়ার পরে এমনিতে ওদের ফোন দিয়ে আমার কয় কি আজকে কলির জন্মদিন। আমি কই এটা তুমি কেমন পারলা, আজকে ওর জন্মদিনে আমার মেয়ের এক জামা কাপড় নাই, তুমি আমার হেন খাইতো গিয়া আবার প্যান্ট কাপড় কিনে দিব ওদের বাড়ি থেকে, কয়